এটা তো বরিশাল থেকে লাইভ হচ্ছে, তাই তো? হ্যাঁ দাদা, লাইভ শুরু হয়ে গেছে, আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে অপভ্রংশ সাহিত্য পত্রিকা নিবেদিত সাহিত্য আড্ডায় অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি, নাট্যকার এবং বাচিক শিল্পী আরণ্যক বসু। আরণ্যক বসু জন্ম 1958 সালে, পশ্চিমবঙ্গ, ভারত। একজন প্রখ্যাত কবি, বাচিক শিল্পী, নাট্যকার এবং অভিনেতা। তিনি দীর্ঘদিন আকাশবাণী ও দূরদর্শনে নাটক ও আবৃত্তি পরিবেশন করেছেন। আবৃত্তি শিল্পী হিসাবে বাংলাদেশের ঢাকা, যশোর, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা ভ্রমণ করেছেন এবং বাংলাদেশের জাতীয় কবিতা পরিষদ আয়োজিত জাতীয় কবিতা উৎসব 1995-তে আবৃত্তি শিল্পী হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন। এছাড়াও বঙ্গ সংস্কৃতি সম্মেলন কলকাতা, আহ ভারতীয় নাট্য সংঘের ভারতীয় নাট্য সংঘ, ঘোষণা। এছাড়াও বঙ্গ সংস্কৃতি সম্মেলন কলকাতা এবং আহ, এছাড়াও সরি এছাড়াও বঙ্গ সংস্কৃতি সম্মেলন কলকাতা এবং ভারতীয় গণনাট্য সংঘের সুবর্ণ জয়ন্তী এবং শান্তিনিকেতন আর উন্নয়ন পরিষদ এবং নজরুল শতবর্ষে আবৃত্তি শিল্পী হিসাবে আমন্ত্রিত ছিলেন। তিনি প্রখ্যাত আবৃত্তি শিল্পী নীলাদ্রি শেখর বসু প্রতিষ্ঠিত আবৃত্তি একাডেমির প্রাক্তন প্রশিক্ষক ও নির্দেশক এবং বর্তমানে আবৃত্তি সংস্থা বর্ণমালা এর প্রতিষ্ঠাতা, প্রশিক্ষক, নির্দেশক এবং বর্তমান সম্পাদক। কলকাতা গ্রুপ থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করেছেন কবি আরণ্যক বসু। ভারতীয় গণনাট্য সংঘের শিল্পী ও প্রতিনিধি হিসাবে ভ্রমণ করেছেন আগ্রা, হায়দ্রাবাদ সহ ভারতের বিভিন্ন স্থান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গুণী কবি ভূষিত হয়েছেন পরিবেশ বান্ধব সাহিত্য সম্মান, ছত্তিশগড় বাংলা একাডেমি সম্মান, বিভূতি সাহিত্যরত্ন সম্মান, অল ইন্ডিয়া চিলড্রেন্স লিটারারি আর্ট ফাউন্ডেশন সম্মান, ছুটি সাহিত্য সম্মান, কৃত্তিবাস ওঝা স্মৃতি সাহিত্য সম্মান সহ ছোট বড় অসংখ্য পুরস্কারে কবি আরণ্যক বসু রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে মেঘরোদ্দুর নীল আকাশ, মেঘ চলেছে হলুদ পুকুর, শালবনির রাধাচূড়া, নীল পদ্মের পাড়া, নীল দিগন্তে ওই ফুলের আগুন, চেনা মুখগুলো যখন দীর্ঘছায়া সহ অসংখ্য গ্রন্থ এবং নাট্য সংকলন, ছায়াপথের কাছে অন্যান্য, শোকসভার পরে এবং অন্যান্য নাটক, নির্বাচিত নাটক ইত্যাদি। তো আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন যে কবি আরণ্যক বসু তার ব্যস্ত সময়ের মধ্য থেকে খানিক সময় অপভ্রংশের জন্য রেখেছেন এবং অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে অপভ্রংশ সাহিত্য আড্ডায় এসেছেন। তো প্রথমেই অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই দাদাকে অনুরোধ করব অপভ্রংশের দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নিতে এবং স্বাগত বক্তব্য রাখতে। দাদা। কি বলবো, আমি লাইভ শুরু হয়ে যাওয়ার পর আমি অরুণাভকে জিজ্ঞেস করছিলাম যে আমার প্রিয় বরিশাল কিনা, কেননা আহ, বরিশালের আকাশ বাতাস শুনেছি এবং সমুদ্র তীর এইসব সম্পর্কে শুনেছি। বরিশালে যাওয়ার সুযোগ হয়নি আমার, তাই বরিশালের সমস্ত দর্শকদের এবং বিজয়ের মাস এই আমরা পেরিয়ে এলাম সবে, শেখ মুজিবের জন্ম শতবর্ষ, বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবকে প্রণাম জানাচ্ছি। আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কি বলবো, আমার সম্পর্কে বলা হয়েছে এগুলো তো বয়স বাড়লে কিছু কিছু সম্মান নাম দুর্নাম সবই জোটে। ওগুলো আমার কাছে খুব বড় কথা নয়, কিন্তু যে বড় কথাগুলো যে 42-43 বছর ধরে আমি কিন্তু এই ব্যাপারটার মধ্যে রয়েছি, পালিয়ে যায়নি কোথাও। নাটক, কবিতা সমস্ত কিছুকে জড়িয়ে পেঁচিয়ে রয়েছি। প্রত্যক্ষ থিয়েটার থেকে সরে এলেও এখন নাটকের নাটকের দুটো বই আবার তৈরি হচ্ছে, আরো বেরোবে। এবারে অনেকগুলো বই, গতবারে আপনাদের ঢাকা থেকে 100 প্রেমের কবিতা বেরিয়েছে, খুবই জনপ্রিয় সেই বইটি। তো আমি কি বলবো, আমি অভিভূত, অরুণাভ বিলের কাছে অভিভূত। অপভ্রংশর প্রতিটি, আমরা তো অপভ্রংশই। আমরা আমরা সবাই মিলে টুকরো টুকরো, আমরা মিলে একটা বড় আমরা। সেই বড় আমরার কাছে, অর্থাৎ দেশের মাটির কাছে, বাংলাদেশের মাটির কাছে আমি চির কৃতজ্ঞতা জানাচ্ছি।
পৌষের কাছাকাছি রোদে মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। মিল দিয়েছি হেমন্তে আর মিল দিয়েছি শীতে, ফুল ফোটালাম মেঘ বাগানে বুকের নিভৃতে, নীল দিয়েছি দিগন্তে আর নীল দিয়েছি তারায়, সবুজ দিলাম খেলার মাঠে সব শিশুদের পাড়ায়। আকাশ দিলাম বদ্ধ ঘরে, বৃষ্টি দিলাম ঘাসে, পিঠে পুলির দিন পাঠালাম পৌষ পাবনের মাসে। সাদা পাড়ির নৌকো দিলাম ইছামতির ঘাটে, পুঁই পালঙের যুগলবন্দি হপ্তা শেষের হাটে। সুর দিয়েছি কথায় কাব্যে, সুর দিয়েছি প্রাণে, ডুব দিয়েছি ভোরের পাতায় সোনালি অঘ্রাণে। দুঃখ পেলাম চলার পথে, সুখের কাছে ঋণ, কোথাও যেন ঘনিয়ে এলো ভালোবাসবার দিন। দোল ভাসালো রূপলি চাঁদ, আবির বনে গুটি, গ্রীষ্মে পেলাম দুপুর দামাল চিত সাঁতারের ছুটি। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। রক্ত দিলাম মুমূর্ষু আর রক্ত করবিকে, রক্ত দিলাম মুমূর্ষু আর রক্ত করবিকে। 12 মাসের 13 পাবন লাগছে না আর ফিকে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম সব পাখিদের। খুব ভালো থাকুন। এই আমার স্বাগত ভাষণ এইটাই। এই মিল দেওয়ার খেলাটাই চলছে আর শৈশব ধরে। হ্যাঁ, অসংখ্য কেমন ধন্যবাদ দাদা। লাগছে আপনাদের? কেমন লাগছে জানাবেন আপনারা। হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দাদা অরুণাভ এবং সেই সাথে অরুণাভ অরুণাভর সঙ্গে আমার ফেসবুকেই আলাপ, মেসেঞ্জারে আলাপ গাঢ় হয়, তারপরে হোয়াটসঅ্যাপে আসেন। এবং আমি কি বলবো, অরুণাভ আমার একেবারে ছোট ভাইয়ের মতো। সত্যি সত্যি আমরা বাংলা ভাষার টানে একরকম খাদ্যাভ্যাস, এক ভাষা, এক আকাশ, হুম, দুঃখের সুখের একই আশা, সবকিছুর মধ্যে অরুণাভ, আমি, আপনারা, আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে আছি। আপনারা আমার কৃতজ্ঞতা নিন। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি আমার প্রণাম নিবেন এবং আপনি আমাকে যেভাবে ভূষিত করলেন তাতে আমি সত্যি অনেক আপ্লুত। তো অপভ্রংশের দর্শকরা যারা বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে জানিয়ে রাখছি আজকে আমাদের সাথে আড্ডায় অতিথি হিসাবে আছেন কবি আরণ্যক বসু, যার আসল নাম আসলে পরিচয় বসু, কিন্তু তিনি আরণ্যক বসু নামেই আসলে সুপরিচিত। তো তার নিকট আপনাদের যে কোনো প্রশ্ন, ভালো লাগা বা যে কোনো কথা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা কবির কাছে পৌঁছে মন্দ দেব। লাগাটাও জানাবেন, খারাপ লাগলে হ্যাঁ, জানাবেন। সেটাই। তো যে কোনো কথা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা কবির কাছে পৌঁছে দেব। আমি আশা করছি দাদা সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমি আর কাল বিলম্ব না করে আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানের শুরুতেই আমি দাদার কাছে জানতে চাইবো দাদার ছেলেবেলার গল্প এবং সাহিত্যের সাথে যে পথ চলার শুরুর দিককার কথা এবং দাদার পরিবারের কথা, সেই ছেলেবেলার কথা দিয়ে যদি আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি, দাদার কাছে চলে কিন্তু যাচ্ছি। তার আগেই তার আগে আমাদের দুই বাংলার সম্প্রীতি এবং যেহেতু বিজয়ের মাস পেরিয়ে এলাম আমরা, ডিসেম্বর মাসটা, কিন্তু বিজয়ের মাস তো সবই। যে যে বাঙালি একটা ভাষাকে, মায়ের ভাষা বাংলা, ভাষা বাংলা হবে মাতৃভাষাকে বুকে নিয়ে একটা স্বাধীন দেশ করতে পারে, সারা পৃথিবীতে তো অনন্য সেই ঘটনা। তাই আমার ছোট্ট নিবেদন, এখনো অগ্রন্থিত এক ভাষাতেই কবিতা আঁকি, শুনুন। তারপরে ছোটবেলায় যাওয়া যাবে। বিজয়ের মাস পেরিয়ে এলেও আমরা তার রেশ এখনো ধরে রেখেছি। এখানে দুই বাংলার মধ্যে কোনো কাঁটাতার নেই। সব কটা জানালা খুলে দাও না,
আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমার বাংলা দুঃখ পেলে তোমার বাংলা অঝোর কাঁদে। তোমার ঈদে রক্ত ছললে লাগে আমার টুকরো চাঁদে। আমার ঘরের অপু ডাকলে যাচ্ছি বলে ওঠে মমতাজ। এপারে যখন দোলের আবির, ওপারে সালমা জরির সাজ। আবার ক্রিকেট সৌরভময় তোমার আস্থা ফুলের ঘ্রাণে, দুই বাংলা সঙ্গে নিয়ে নদী চলেছে, নদী চলেছে, নদী চলেছে সাগর টানে। তুমি ঠোঁটে পানি ছোঁয়াও আমার মুখের জলের ধারা, তোমার আবার শ্রাবণে পুঁতি মরু বিজয়ের সবুজ চারা। সারা জ্যৈষ্ঠী বৈশাখ তো কাজী নজরুল রবি ঠাকুরে, আবার সবার উঠোন বাতে আগমনীতে লালন সুরে। তোমার মাটি কেঁপে উঠলে আমার ঘরেও আমরা তখন ভাসি শোকে, আমার দু চোখ জলে পড়লে তোমার ঘরেও দুঃখ ঢোকে। এই আকাশে মেঘ জমলে ওই আকাশে বাজে মাদল, ওই আকাশে মেঘ জমলে এই আকাশে বাজে মাদল। কালিদাসের আষাঢ় আনে দুই বাংলায় বর্ষা বাদল। আমি যখন মাঝ দিঘিতে চিৎসাতারের পাগল খেলায়, তুমিও তখন দামাল কিশোর ধলেশ্বরীর ছোট্ট ভেলায়। বন্ধু তুমি ডেকেছো আমায় কাঁটা তারের বেলার কাছে, আলিঙ্গনের ফুল ফুটেছে জারুল শিমুল পলাশ গাছে। বন্ধু তোমার জন্যে কাঁদি, এক ভাষাতেই কবিতা আঁকি, মায়ের ডাকে মিলবো সবাই, তারই প্রতীক্ষাতে থাকি। বন্ধু তুমি ডেকেছো আমায় কাঁটা তারের বেড়ার কাছে, বন্ধু তুমি ডেকেছো আমায় কাঁটা তারের বেড়ার কাছে। অসংখ্য ধন্যবাদ দাদা, অসম্ভব সুন্দর পরিবেশনা। আপনার আবৃত্তির কথা তো আমার আসলে আমি কি বলবো, সেটা তো হচ্ছে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থানের বাংলা ভাষাভাষী মানুষ বা বিভিন্ন মানুষরা আপনার গুণমুগ্ধ ভক্ত। আমিও আপনার একজন ভক্ত এবং অসংখ্য ভক্ত আমার অনুষ্ঠান আজকে দেখছে। ভক্ত তো নয়, ভক্ত দাদার প্রতি নয়, সবাই শ্রদ্ধা বন্ধু, জানাচ্ছি। সবাই বন্ধু, সবাই কবিতা বন্ধু, ভক্ত টক্ত নয়। আই এম নট হ্যাঁ, ফিল্ম স্টার। আমি আমি সিনেমার মানুষ ওই বাড়িয়ে নয়। আমি 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 একদম গ্ল্যামারের জগতের বাইরে, একদম মাটির মানুষ। হুম, প্রতিদিন না দাদা, আহ, যারা তাদের সৃজন কাজে এবং কাজে বন্ধু, মানে সবাই মেধা কবিতা দিয়ে বন্ধু। হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, মানে তাদের তো আসলে ভক্ত থাকেই। তো সেক্ষেত্রে আমরা যারা নতুন প্রজন্ম, আপনাকে আপনাকে দেখে বা আপনাদের দেখে আমরা যারা শিখছি, আপনারা আমাদেরকে প্রতি মুহূর্তে মুগ্ধ করছেন, নতুন করে শিখাচ্ছেন, নতুন করে চিন্তা করতে শিখাচ্ছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতেই পারি যে আমরা আপনার ভক্ত। আর আপনি ভালোবেসে আমাদের যে স্থানটা দিয়েছেন, বন্ধু বলেছেন, সেটা আসলে আমার জন্য এবং আমাদের জন্য সবার জন্যই পরম পাওয়া। আচ্ছা বেশ। দাদা, এবার আমরা চলে যাচ্ছি সেই প্রশ্নে। আপনার ছোটবেলা নিয়ে জানতে চাইবো। তারপর হচ্ছে আপনি, আমি জানি যে আপনি শিশু সাহিত্য নিয়েও কাজ করেন। হুম। ছোটবেলা নিয়ে আপনার একটা উপন্যাস রয়েছে, ছায়া ঘেরা পাঠশালা। তো এইসব না নিয়ে না আসলে না আপনার কাছ না থেকে আমি না জানতে চাচ্ছি। না, একটু একটু বলি। হ্যাঁ, একটি উপন্যাস গত বছর বেরিয়েছে একটি ট্যাবলয়েডে, পুজো সংখ্যায়। সেটি এবারে বইমেলায় বই হয়ে বেরোচ্ছে, কথোপকথন আচ্ছা, প্রকাশনী থেকে। তার নাম মেঘেদের পদ্ম পাতায়। আর এখন আমি আচ্ছা। টেকটাচ টু বলে একটি কলকাতার পত্রিকায় প্রতি সপ্তাহে লিখছি, যেটা সেটা হচ্ছে রূপকথা পৃথিবীর দ্বিতীয় পর্ব। হ্যাঁ, হ্যাঁ। তিনটে তিনটে রূপকথার পর্বে আমার পৃথিবীর প্রসঙ্গে আমরা আসবো এরপরে। হুম। আর ছায়াঘেরা পাঠশালা আমার লেখা একটি কবিতা, যা থেকে আচ্ছা, একটা আচ্ছা। নতুন কনসেপশন গ্রো করছে, একটা একটা ধারণা, একটা স্কুলের বাইরে যেসব পড়াশোনা
মানুষের জীবনকে, একটা শিশুর জীবনকে মানে ফুলে ফুলে ভরিয়ে দিতে পারে, যাতে সে কোনোদিনও প্রতিশোধ, রক্তপাত, আরো যেসব খারাপ খারাপ কথাগুলো আমাদের মানে দুর্বিপাকে ফেলে দেয় সারা জীবন ধরে, সেই সবগুলোর বাইরে থাকে। একজন মানুষ যেন ভালোবাসার মানুষ, সম্প্রীতির মানুষ হতে পারে, সেই সেই কনসেপশনটাই হচ্ছে ছায়াঘেরা পাঠশালা। তুমি কি শুনবে? তুমি কি শুনবে হ্যাঁ এই হ্যাঁ, কবিতাটা? অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই শোনো, আমি অবশ্যই। আমার প্রিয় দর্শক বন্ধুদেরও শোনাচ্ছি। আমরা পশ্চিমবাংলায় ছায়াঘেরা পাঠশালা শুরু করেছি গত বছরের 30শে জানুয়ারি হলদিয়া শহরের উপান্তে আহ, গান্ধী আশ্রমে। সেখানে শুরু হয়েছে ছায়াঘেরা পাঠশালার প্রথম কাজটি। তো ছায়াঘেরা পাঠশালা এক কথায় বলতে গেলে আমার কিশোর কাব্যগ্রন্থ, প্রথম কিশোর কাব্যগ্রন্থ। মেঘ চলেছে হলুদ পুকুরের কবিতা, যা নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল, এমনকি সংবাদপত্রেও খুব প্রশংসিত এই কবিতাটি। খুব সহজ সুন্দর কবিতা, একটা নতুন একটা নতুন ধারণার স্কুল। আবার বর্ণমালাতে, আমাদের সংস্থা বর্ণমালাতে যেসব কচি কাচারা আসতো, আমার ছেলে নীলাকাশ সমেত, তাদের সকলেরই নাম এখানে রয়েছে। তারা বড় হয়ে গেছে অনেক, কিন্তু তারা আমাদের কাছে তো আমাদের বাচ্চারা সবসময়। আমি তো আমার ছেলেকে এখনো, সে একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সবে 24 বছর বয়স হলো তার, তাকে এখনো আমি জড়িয়ে ধরে আদর করি, তার বন্ধুদেরও সেই রকমই। তো উম, কবিতাটা এইরকম, ছায়াঘেরা পাঠশালা। নীলু চেয়েছিল মেঘের বাগানে ফুল, বিলে চেয়েছিল গল্পের ডালপালা, তিথি চেয়েছিল তালা দিয়ে গাঁথা দুল, আমি তাই গড়ি পাগলের পাঠশালা। রিজু এসে বলে সিলেবাস বদলাও, মিঠি রেগে বলে অঙ্ক শেখাবে নাকি, সোহম বলেছে নৌকো বানিয়ে দাও, মিন্টু বলেছে ফুল ফোটানো যে বাকি, তিতির বলেছে বাক্সি পিষে এনে দাও, তাতান চেয়েছে এক্ষুনি লেখা ছড়া, টিয়া শিখেছে মন পাবনের নাও, তোয়াই এঁকেছে ছাতিম তলায় পড়া, সুধা চেয়েছিল অমলের লেখা গান, অমল ভরেছে সুধার দুহাত ফুলে, ছায়ার আঁচলে দুপুরের পিছু টান, সকলে হেসেছে, দুজনে হেসেছে প্রথম লেখার ভুলে। আকাশ নেমেছে মাটির সঙ্গ পেতে, মেঘ নেমে আসে ছোট্ট পাহাড় ঘিরে, নদী থমকায় সাগরের দিকে যেতে, আর বৃষ্টি মেখেছে রোদ চলকানো ঘিরে। সকলে বলেছে সেই স্কুল চাই, সকলে বলেছে সেই স্কুল চাই, বাঁশরি শেখাবে কিশোর কৃষ্ণ কালা, সকলে বন্ধু, সকলে বন্ধু, সকলে বন্ধু, সবাই সবার ভাই, আমি তাই গড়ি ছায়া ঘেরা পাঠশালা, আমি তাই গড়ি পাগলের পাঠশালা, আমি তাই গড়ি ছায়া ঘেরা পাঠশালা, ছায়া ঘেরা পাঠশালা। ধন্যবাদ। এইটাই অসাধারণ তাহলে। মানুষ। হ্যাঁ, মানুষ যেন কখনো কোনো মানুষকে শত্রু না ভাবে, কোনো দেশকে শত্রু না ভাবে, মানুষ যেন ফুলের মতো বিকশিত হয়। তার কারণ ওই লালনের কথা, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তা তরাই করো এইভাবে। ওটাই আমার মন্ত্র। হ্যাঁ দাদা, দাদা অনেকেই আমাদের সাথে আছেন, অনেক দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন। আমি কয়েকটা কমেন্ট পড়ে নিতে চাই আলাপে যাওয়ার আগে। অবশ্যই। হাসনে আরা বেগম উনি কমেন্ট করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা, এবং উনি পরে বলেছেন অপভ্রংশের সকলকে আন্তরিক শুভেচ্ছা। হাসনে আরা বেগম, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনিন্দিতা শেষমাল কমেন্ট করেছেন শুভ সন্ধ্যা, অনেক অনেক শুভেচ্ছা থাকলো অপভ্রংশ ছোট কাগজের জন্য, এই সাহিত্য আড্ডার জন্য, প্রিয় কবির জন্য অভিনন্দন ও শ্রদ্ধা। অনিন্দিতার জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং তার উদ্দেশ্যে যদি আরণ্যকদা কিছু বলতে চান খুব সংক্ষেপে বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। আহ, কারোর আহ, উদ্দেশ্যে ওভাবে বলা নাই, অনেকেই ইয়ে করবেন। হ্যাঁ, আমি অনিন্দিতা তারপর তো আমার আমার আরণ্যকের কবিতা বন্ধু যে পরিবার, তার প্রতিষ্ঠাতা। আর হাসনেহারা
বেগম, সৈয়দ হাসনারা বেগম একজন সরকারি অফিসার এবং কবি। অনিন্দিতা খুব ভালো বাচিক শিল্পী। তিনি মেদিনীপুরে বসে এই গ্রুপটা চালান। আমি তাদের দুজনকেই আচ্ছা। আমার শ্রদ্ধা জানাচ্ছি। অপভ্রংশের পক্ষ থেকে তাদের প্রতি আমিও শ্রদ্ধা জানাচ্ছি। সোমা মাঝি কমেন্ট করেছেন, ভীষণ ভালো লাগলো কবির কবিতা। হুম, সন্দীপন ধন্যবাদ সোমা, মজুমদার কমেন্ট ধন্যবাদ। করেছেন, খুব সুন্দর। আর হাসনারা বেগম আরো অনেকগুলো কমেন্ট করেছেন। And উনি বলেছেন, আহা সুন্দর, শুরুতেই মুগ্ধ হচ্ছি, কবির কথা শুনে খুব মুগ্ধ হচ্ছি। আমরা কমেন্টে আবার ফিরে আসব। এখন চলে যাচ্ছি আরণ্যক বসু দাদার কাছে, তার ছেলেবেলা নিয়ে গল্প শোনার জন্য। দাদা প্লিজ। আমার ছেলেবেলা নিয়ে গল্প আমি সবাইকে অনুরোধ করব। আমি ফেসবুকে অনেকগুলো গ্রুপেই দিই এবং আমার হোয়াটসঅ্যাপেও অনেকে আছেন, তাদের দিই। প্রতি শনিবার, এই শনিবার ষষ্ঠ কিস্তিটা বেরোবে। আহ, খুব সুন্দর। আমি, বাবা, মা, দাদা, দিদি, আমাদের পরিবারে গান ছিল, পড়াশুনো ছিল। আমার দাদা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। আহ, মানে আমাদের এলাকায় প্রথম ন্যাশনাল স্কলার। এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে বাবা বিখ্যাত ফুটবলার ছিলেন, মা সঙ্গীত শিল্পী। ছোট পরিবার, বাবা সরকারি চাকরি। খুব অনেক টাকা পয়সা আমাদের ছিল না, আমরা ভাড়া বাড়িতে থাকতাম। কিন্তু খুব সুন্দর, দক্ষিণেশ্বরেই আমি জন্মেছি, সেখানেই আহ, আজও আজও দক্ষিণেশ্বরের বাড়িতে বসেই করছি, এই আলাপ করছি। আমাদের পাড়া খুব সুন্দর একটা লেকের পাড়ে, ঝিলের পাড়ে। আহ দক্ষিণেশ্বরের সমস্ত রূপ রস গন্ধ বর্ণ। পাশে আড়িয়াদহ গ্রামে আমার স্কুল, সুন্দর স্কুল। আমরা একদম ছোটবেলা থেকেই যে স্কুলিং এর মধ্যে পড়েছি, সেখানে 21শে ফেব্রুয়ারি পালন করা, অপ্রস্তুত ভাষণ, বিতর্ক, সবকিছুর মধ্যে দিয়ে আমি যে এই যে ছায়াঘেরা পাঠশালার লেখার উৎসাহটা পেলাম, সেটা কিন্তু আমার স্কুল এবং স্কুলিং থেকে। বাংলা মিডিয়ামের স্কুল, কিন্তু ভীষণ সুন্দর করে আমাদের শেখানো হয়েছিল জীবনযাপনের ধারাটা। শুধু লেখাপড়া নয়, অনেক কিছু করতে হবে। আমি আমি সত্যি সত্যি ওই স্কুল অনেক অনেক আমার দাদার মতো বা সুমিত নাগ, অনেক অনেক বড় বড় স্টুডেন্ট তৈরি করেছেন, বিখ্যাত স্টুডেন্ট সারা পৃথিবীতে যাদের নাম ছড়িয়ে গেছে। কিন্তু আমি তেমন নই, খুবই সাধারণ। কিন্তু তবু তবু লড়াইয়ের মধ্যে আছি, জীবন যাপনের মধ্যে আছি, সেটাই আমার আনন্দ। ছোটবেলাটা সত্যি আমার মা বাবা, দাদা দিদি, আমাকে, আমি ছোট ছেলে, আমাকে একেবারে যেমন পেছনে লেগেছে আমার, তেমনি আবার সুন্দর করে আমার যে কোনো সৃষ্টির সাথে তারা ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছেন। আমিও ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, খেলাধুলো পাগল পাগল। বরং একটা কবিতা শোনাই, কেমন ছিল আমার ছোটবেলা। আমি শোনাচ্ছি একটা কবিতা, আমার নির্বাচিত কিশোর কবিতা থেকে। আমি সেই কিশোর বেলায়, আমি সেই ছোট্ট বেলায়। কবিতার নাম আমি সেই ছোট্ট বেলায়। শোনাই। যেখানে ভুট্টা অবশ্যই দাদা, ক্ষেতের পাত, আমাকে। যেখানে ভুট্টা ক্ষেতের পাতা নাড়ায় দুষ্টু চোখের খরগোশেরা, যেখানে রাত উঁচিয়ে শেষ টেঙেতে দাঁত ছপ ছপ বাড়িতে ফেরা, যেখানে লাগাম ছাড়া বৃষ্টি দামাল চেঁচিয়ে ডাকে আয় ফুটবল, আয় ফুটবল, আয় ফুটবল, যেখানে আমার মায়ের বাপের বাড়ি ছেড়ে যাবার দু ফোঁটা জল, যেখানে নোনা জলের বাঁধ ভাঙা ঢেউ মিঠে মাটির ঘুম কাড়ে না, যেখানে ঘরের মানুষ বিদায় নিলে কচি দু হাত পথ ছাড়ে না, যেখানে শেষ তারাটি নিভে গেলেই সূর্যি আসেন সাত ঘোড়াতে, যেখানে নুনাইয়ের সঙ্গে পান্তা জোটে দুধ ওথলায় শেষের পাতে, যেখানে খেলার শেষেও সবুজ মাঠে লুটুর পুটুর সাদা মেঘের, যেখানে রাত পাখিদের শান্ত মিছিল ভোরের কাছেই চলেছে ফের, যেখানে লাজুক পায়ে, যেখানে মায়ের কাছেই ফিরে আসে ঘর পালানোর ইচ্ছে দুপুর, যেখানে লাজুক পায়ে বেড়ার ধারে এসে দাঁড়ায় টাপুর টুপুর, যেখানে টইটুম্বুর দিঘির জলে অপূর্ণ চাঁদ কানায় কানায়, যেখানে বংশী পাগল আপন মনে ময়ূর পঙ্খী ঘুড়ি বানায়। বংশী আমার ছোট্ট বেলার, আমার ন্যাংটু বেলার বন্ধু, যে আমার এই নতুন উপন্যাসের পরতে পরতে রয়েছে। সেই বংশী আশ্চর্য দক্ষতায় আমাদের একদমে পুকুরের নিচের মাটি তুলতে শিখিয়েছিল, ঘুড়ি ঘুড়ি তৈরি করতে শিখিয়েছিল, ঘুড়ি ওড়াতে শিখিয়েছিল। খুব বড় চাকরি করে, রিটায়ার করলো
বংশী, তুমি খুব ভালো থাকো। তুমি যদি আমার কথা শুনতে পাও, তুমি আমার পাড়াতেই রয়েছো, ভালো থাকো। যেখানে টইটুম্বুর দিঘির চলে অপূর্ণ চাঁদ কানায় কানায়, যেখানে বংশী পাগল আপন মনে ময়ূর পঙ্খী ঘুড়ি বানায়, যেখানে মেঘ বালিশে মাথা রেখে আকাশ দেখে সোনালী ধান, যেখানে দুপুর বেলার এক ঘটি জল পথিককে দেয় সুপুরি পান। আমি সেই ছোট্ট বেলায়, আমি সেই কিশোর বেলায় বহুদূর মেঘের কোলে ভেসে যাওয়া ঘুড়ি হয়ে যাই, নামহীন তারা হয়ে যাই। আমি সেই ছোট্ট বেলায়, আমি সেই কিশোর বেলায়, আমি সেই কিশোর বেলায়, আমি সেই ছোট্ট বেলায়। এই হচ্ছে আমার অসাধারণ ছোটবেলা। দাদা। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিল একটা সিনেমার মতো কতগুলো দৃশ্যকল্প, কতগুলো দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছিল। আহ এর দাদা, অনিন্দিতা শাসমল আরেকটি কমেন্ট করেছেন। উনি বলেছেন যে এই তথ্যটা আমার জানা ছিল না। 30শে ডিসেম্বর 2020 ছায়াঘেরা পাঠশালার উদ্বোধন হলো, প্রিয় কবি ও আমাদের স্বপ্ন সফল হলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। হ্যাঁ, আমি আমি তো ছায়াঘেরা আমি পাঠশালা। বলেছি যে হলদিয়া শহরের উপান্তে গান্ধী আশ্রমে আমরা আলাপন সংস্থা মাধ্যমে দেবব্রত, আচ্ছা আচ্ছা। আমাদের বন্ধু দেবব্রত রায়, আহ, আমাদের আমাদের দলেরই আরো কবিতা বন্ধুর মধ্যে অন্যতম, খুব বড় একজন সমাজসেবী মানুষ, কবিতা লিখে কবিতা বলে হলদিয়াতে। তার উদ্যোগেই ছায়াঘেরা পাঠশালা প্রথম। এটা বর্ধমানে বর্ধমানে একটা ব্রাঞ্চ হবে, জঙ্গলমহলে ফুলকুসমায় একটা ব্রাঞ্চ হবে, সবটাই শুরু হয়ে গেল। এবং আমরা সকলেই সেখানে শিক্ষাদান করব, এবং এই শিক্ষাদানে কোন রকম টাকা পয়সার লেনদেন থাকবে না। আমরা একটা ট্রাস্ট করে সেই ট্রাস্টের থেকে ছোটরা মাসে 2 দিন সেখানে এসে সারা দিন হইচই করবে, খেলাধুলো করবে, তাদের যা ইচ্ছে তাই করবে। ওই ম্যাক্সিম গোর্কির পৃথিবীর পাঠশালা যেমন আমরা পড়েছি, ঠিক তেমন হুম। যে খুব ভালোবাসার জায়গা, যেখান থেকে যারা মানে শিখে আসবে, কবিতা গান টান তো শিখবেই, তার সাথে গান নাচ সমস্ত শিখবে। তার সাথে যেটা শিখবে সেটা হচ্ছে সবাই বন্ধু, সকলে বন্ধু, সবাই সবার ভাই। ভাই, জাত পাত তাহলে ধর্ম আপনার সবকিছুর ঊর্ধ্বে উঠে সকলে বন্ধু, সবাই সবার ভাই। একদমই তাই। এভাবেই হচ্ছে একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি আমরা সবাই। অবশ্যই। স্বপ্ন তো দেখি, দাদা, পারি বা না পারি আমি জানি না। আমি সামান্য মানুষ, আমরা আমরা সবাই সামান্য মানুষ। আমি নই, হ্যাঁ, আমরা আমরা সামান্য মানুষ। সবাই। আমাদের তবু বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই প্রচেষ্টাটা, শুভ প্রচেষ্টাটা যেন চালাই। বলো। হ্যাঁ, সেই প্রচেষ্টাটা অব্যাহত থাকুক। আমরা দাদার কাছ থেকে দাদার ছেলেবেলার গল্প শুনলাম একটি চমৎকার কবিতার মাধ্যমে। এবার দাদার কাছে আমার জিজ্ঞাসা যে আপনার সাহিত্যের পথ চলা কিভাবে শুরু হয়েছিল, কার হাত ধরে শুরু হয়েছিল? সেই যে একটা সাহিত্য তো একটা জার্নি। আপনার বয়স তো প্রায় 60 বা 60 এর বেশি। তো সেই ছোটবেলা থেকে 62। একটা সুদীর্ঘ, হ্যাঁ, সুদীর্ঘ একটা জার্নি, প্রায় 40 বছর বা তারও বেশি সময় ধরে সেই যে জার্নিটা, সেই জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছিল, সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। কিছুই না, একটা বাড়িতে যদি গান বাজনা পড়াশোনার পরিবেশ থাকে, তাহলে না খাতার মধ্যে, অঙ্ক খাতার মধ্যেও কিছুটা লেখা হয়। সেটা কবিতাও হতে পারে, গদ্যও হতে পারে। তারপর একদিন আমি ক্লাস 5-এ উঠে একটা ছোট গল্প লিখে ফেললাম, সেটা স্কুল ম্যাগাজিনে সাহস করে দিলাম। বন্ধুরা বলল দিয়ে দে দিয়ে দে, দিলাম। স্যারেরা বিশ্বাস করতে পারলেন না, যারা মানে কমিটির মধ্যে ছিলেন। কিন্তু একা লড়ে গেলেন আমার নাটকের গুরু গৌতম মুখার্জি। তিনি তখন আউটগোয়িং ক্লাস 11-এ। তা তিনি, আমরা তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, তো সেই সময় গৌতম দা লড়াই করে গেলেন যে না, এটা পরিচয় পরিচয় ঠিক লিখেছে, এটা লিখেছে। গৌতম দা ছাত্র হয়েও কিন্তু টিচারদের বোঝাতে পেরেছিলেন। টিচাররা ভেবেছিলেন যে আমার দাদা যেহেতু একজন অসামান্য স্টুডেন্ট, বিপ্লব বসু, যে বিপ্লবী লিখে দিয়েছে পরিচয় বোধহয় টুকে। আমি তাদের কোনো রকম ইয়ে করছি না। আমি ভেউ ভেউ করে এসে কেঁদেছিলাম বাড়িতে। কিন্তু আমার কিন্তু সেই প্রথম গল্প লেখা, গল্পের নাম অশ্রু। এখন ভাবলে কেমন হাসি পায়। তারপর থেকে কিন্তু ক্লাস 11 পর্যন্ত, এবং ক্লাস 11-এ আমি খুব ভারী একটি প্রবন্ধ লিখেছিলাম। সেটা হচ্ছে ছড়া সাহিত্য নিয়ে।
এই যে লোক সংস্কৃতি, বাংলার লোক সংস্কৃতি, অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ যে সমস্ত ছড়া সংগ্রহ করেছিলেন, তার উপর স্কুল ম্যাগাজিনে কিন্তু আমি জীবনের প্রথম প্রবন্ধ লেখা ক্লাস 11-এ। তারপর কলেজে উঠে তো লিটল ম্যাগাজিন মধ্যে ঢুকলাম। নিজেরা টিউশনের পয়সা, আমাকে টিউশন করতে হয়েছিল। সেই সময় ক্রিকেট খেলাও চলছে, আমি ক্রিকেট খেলেছি অনেক দূর পর্যন্ত। ক্রিকেট খেলাও চলছে, তার সাথে লিটল ম্যাগাজিনের কাজও চলছে, কবিতা লেখাও চলছে। আমাকে ক্রিকেটের মাঠেও সবাই টিজ করতো। ক্রিকেটের মাঠে যেরকম হয়, আমি ভালো রান করেছি বা 5টা উইকেট পেয়েছি, আমাকে সেখানেও শুনতে হচ্ছে, কি কবি, তুমি কি কবিতার একটা ক্যাচ মিস হয়েছে হয়তো, আমাকে সবাই মিলে পেছনে লাগলো, কি কবি, তুমি কি কবিতার কথা ভাবছিলে কিছু? মানে লজ্জায় আমরা মুখ রাঙা হয়ে যেত। কিন্তু বিশ্বাস করুন, ক্রিকেট মাঠে আমি কবিতার কথা ভাবতাম না। আবার কবিতা যখন লিখতাম, তখন কিন্তু ক্রিকেট মাঠের সবুজটা আমার বুকের মধ্যে থাকতো। দুষ্টু হাওয়া, ঘূর্ণি হাওয়া, বদলে দাও না এই দেশটাকে। আর একটা কবিতা, চেনা বাউলের গান শোনাই। ও জীবন, জীবন ছাড়িয়া না যাও মোরে, স্বাধীন জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবনে রে। দুষ্টু হাওয়া, ঘূর্ণি হাওয়া, বদলে দাও না এই দেশটাকে। ঘুমের ঘোরে দাবাল দস্যি পায় যেন তার নিজের মাকে। অবল যেন স্কুলে যায়, ঝাঁপিয়ে পড়ে, ধাপায় চলে, সুধাও যেন শিউলি বলে, পাগলি মনের গল্প বলে। পথের শেষে লেখাপড়ায় দারুণ হয়ে চমকে দেবে, অন্তমিলের শব্দ যেন খাতায় নামে একটু ভেবেই। মন্দ কথা কেউ না বলে, সবাই যেন বাড়ি ফেরে, দুঃখী মাকে একলা ফেলে চলে না যায় এদেশ ছেড়ে। কবি যেন ছড়াও লেখে স্বরবৃত্তের খোশ মেজাজে, বেলা 10টার মধ্যে যেন সবাই স্কুলে, সবাই কাজে। গুলি বোমা বন্ধ থাকুক, মরছে পড়ুক অস্ত্রগুলোয়। গুলি বোমা বন্ধ থাকুক, মরছে পড়ুক অস্ত্রগুলোয়। জল এনে দাও চন্দ্রালিকা, ভা পথের লাগা ধুলোয়। থাকুক অভাব, ছেঁড়া কাঁথা, দোতারা ধর বাউল মন, মা দুর্গার মতোই যেন হাসতে পারে আমার বোন। ভালো থাকো বললে যেন সুখে থাকাই বুঝতে পারি। আর গান গাইলেই আকাশ মাটি গেয়ে ওঠে সারি সারি। নদী যেন গ্রাম না ঘিরে আপন মনে সাগরে যায়। নদী যেন গ্রাম না ঘিরে আপন মনে সাগরে যায়। আর জীবন যেন জীবন ছেড়ে যাবার সময় দুবার তাকায়। ঘূর্ণি হাওয়া, দুষ্টু হাওয়া, বদলে যাওয়া সে দেশটাতে নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। বিশ্বাস করুন, এই শীত রাতের একটাই প্রার্থনা, একটা একটাই প্রার্থনা, নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। শুধু নুন লেবু জল দুমুঠো ভাত, নুন লেবু জল দুমুঠো ভাত। এইভাবেই আমি ক্ষুধার পৃথিবী, লড়াইয়ের পৃথিবীতে ঢুকলাম, নাটকের পৃথিবীতে ঢুকলাম। আমার টিনেজ পেরিয়েই আমাকে আমাকে কিন্তু চাকরিতে ঢুকতে বাধ্য হতে হয়েছে, এবং তার জন্য আমাকে ক্রিকেট খেলা ছাড়তে হয়েছে। কারণ চাকরিটা কেরানিগিরির চাকরি, সরকারি কেরানি। আমি ছোট করছি না, কিন্তু সেটা খেলোয়াড় হিসেবে নয়, সেটা চাকরি হিসেবে চাকরি। আমাদের মধ্যবিত্ত পরিবারে তখন সেই টাকাগুলোর খুব দরকার ছিল, কিন্তু আমার ইচ্ছে শক্তিটাকে কেউ দমাতে পারলো না। কলকাতা বর্ধমান প্রতিদিন যাতায়াত করেও কিন্তু আমি ওই গৌতম মুখার্জির দলে, কেননা গৌতম দা আমার গুরু, তখন তার কাছে গিয়ে হাত জোর করে আমি ছাত্র হতে চাইলাম। সেই সৌভিকে আমি ঢুকে পড়লাম। গৌতম দা আমাকে ভাইয়ের মতো, ছাত্রের মতো এবং সন্তানের মতো আঁকড়ে ধরলেন। এটা আমার ছেলেবেলার পৃথিবী থেকে আর একটা পৃথিবীতে ঢোকা। হ্যাঁ বলো, হ্যাঁ দাদা, অনুরাগ বলো। হ্যাঁ শুনলাম অসাধারণ। হ্যাঁ দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। না, আমরা তো আপনার ছোটবেলার গল্প শুনলাম কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে। অসাধারণ সময় কাটাচ্ছি আমরা।
আড্ডা দিচ্ছি, আমাদের সাথে অনেকেই আড্ডা দিচ্ছেন। তো এই পর্যায়ে হচ্ছে আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে যাব। আমরা জানি যে আপনার একটা প্রতিবাদী রূপ আছে। তো সেই পর্যায়ে যাওয়ার আগে একটু বলে নিতে চাই যে কবি আরণ্যক বসুকে হয়তো অনেকেই প্রেমের কবি হিসেবে জানেন, তার প্রেমের কবিতাগুলোই বেশি পড়েন। কিন্তু তার আর একটা অন্য রূপ, মানে মুদ্রার যে উল্টো পিঠ সেটিও রয়েছে, তার একটা প্রতিবাদী রূপ রয়েছে। তিনি যেখানেই বিশৃঙ্খলা, অত্যাচার, হানাহানি, নিপীড়ন, নির্যাতন দেখেছেন, গর্জে উঠেছে কবির কলম। নারী নির্যাতন, ধর্ষণ, মৌলবাদ, কৃষক বিদ্রোহ সহ সব অন্যায়ের বিরুদ্ধেই তিনি লিখে চলেছেন শব্দের ইট সাজিয়ে। নির্ভয়া হত্যাকাণ্ড নিয়ে লিখেছেন, জাতিগত বিভেদ, বর্ণবাদও বাদ যায়নি তার লেখনী থেকে। আজকে আমরা কবি আরণ্যক বসুর নিজ মুখ থেকেই শুনবো একজন প্রতিবাদী কবির আত্মকথন। দাদা। আহ, প্রতিবাদী কবি হিসেবে তো কিছু হয় না, কবিতা লিখি। কবিতা ওই ওই মানে পেন ইজ ব্রাইটার দ্যান সোড, সেই ফরাসি বিপ্লব থেকে শুরু করে আজও একটা কবিতা, একটা গল্প, একটা উপন্যাস সমস্ত পৃথিবী নাড়িয়ে দিতে পারে। তো বারবার এটা আমার মুখে আবার শোনার কোনো মানে হয় না। আমি আমি শুধু বলি যে একটা 3 টাকার পেন আর একটা 10 টাকার প্যাড থাকা যথেষ্ট। যদি ক্ষমতা থাকে, যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে পৃথিবীকে পাল্টানোর জন্য কিন্তু বোমা বাঁধার দরকার হয় না, মানুষকে মেরে ফেলার দরকার হয় না। ফুলের বাগানে ফুল ফোটানোর মতো করে আমরা যেন আমাদের স্বপ্নকে গড়ে তুলি। এত হানাহানির পৃথিবী, এর বিরুদ্ধে কথা বলতেই হবে। তার কারণ আমাদের তো লালন আছে, আমাদের এই রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে। আমরা আমরা কেন কথা বলবো না? আমরা কেন চুপ করে থেকে সবকিছু মেনে নেব কেন? এই বছরের আমি আমাদের দেশে কৃষক বিদ্রোহ চলছে, আপনারা সবাই জানেন, সারা পৃথিবীতে সেই বিদ্রোহের সুর ছড়িয়ে পড়েছে। আমি সেটাতে ঢোকবার আগে আমি বর্ষবরণের একটি কবিতা ফেসবুকে, উম, সেটা অনেকেরই ভালো লেগেছে, আমি পড়ে শোনাচ্ছি। এটা আমার মুখস্থ নেই, আমাকে ক্ষমা করবেন। মানুষ ডাকলে, আমি নিশ্চয়ই নারী নির্যাতনের বিরুদ্ধে কবিতা বলবো। তার আগে এবছরের গোড়ায়, হুম, 1 জানুয়ারি আমি যে কবিতা ফেসবুকে দিয়েছি, আমার প্রিয় বন্ধুদের মধ্যে দিয়েছে, যে কবিতা অনেকেই গ্রহণ করেছেন, সেই কবিতাটি শোনাচ্ছি। মানুষ ডাকলে। হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো। সকলের বুকে বৃন্দ গানেই থেকো, সকলের বুকে বৃন্দ গানেই থেকো, ও একুশ তুমি মহাকাশ হয়ে দেখো। দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না মানুষের মাথা হেট, আর দেখবো না অভাবের খালি পেট। ভালোবাসা যেন ভালো থাকা হয়ে বাঁচে, সবার উঠোনে কিশোর বাউল নাচে, চাষির দুয়ারে রাখা মঙ্গল ঘটে, শিশুর ফুল দেবে যেন এমনটা ঘটে। সবার ফসল, কলকারখানা আমাদের সম্প্রীতি, পাহারায় থাকি কাটতে না পারে মুখোশের ভয় ভীতি। একজনও যদি একজনও যদি সুবিচারহীন ফেরে, মা প্রকৃতি যাবে দিগন্ত রেখা ছেড়ে। হারমোনিয়াম বৃন্দ গানেই ডেকো, ভালোবাসা তুমি সত্যি হয়েই থেকো। মানুষ ডাকলে যেন রাস্তায় নামি, শুধু নত জানু প্রার্থনা হব আমি। মানুষ ডাকলে যেন রাস্তায় নামি, মানুষ ডাকলে যেন রাস্তায় নামি। আমাদের এই দুঃসহ 2020
লোকে মুখে মুখে ফিরছে যে বিষে বিষে, এই রোগ জর্জর 2020 পেরিয়ে 21 সালকে আমি এভাবেই স্বাগত জানিয়েছি যে আমি কি করব, আমার কি কর্তব্য একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে। শুধু অন্যের ঘাড়ে দোষ চাপানো তো নয়, আমি কি করছি, আমারও তো কিছু করার আছে, তাই না? কৃষকদের উপর আমি এখনকার একটি কবিতা বলবো, কিন্তু আমি অনুরোধ করছি আমার এই বইটি নীল দিগন্তে ওই ফুলের আগুন, এটি আমার প্রতিবাদী কবিতার বই। এখানে ফসল সঙ্গীত বলে একটি কবিতা লিখেছিলাম। এটা যারা ছন্দ চর্চা করেন তারা জানেন, এটা 7 মাত্রা কলাবৃত্ত ছন্দে লেখা ফসল সঙ্গীত। শুনুন। তারপরে আমাদের দেশের কৃষকদের প্রতিবাদ, যারা রাত্রে ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতেও তারা তাদের প্রতিবাদকে বজায় রেখেছে, জল কামান দিয়েও যাদের সরিয়ে দেওয়া যাচ্ছে না, যাদের সাথে প্রতি মুহূর্তে অনেক অনেক মানুষ এসে উপস্থিত হচ্ছেন। আমি এরপরে সেটা বলবো। অনুরাভ, আমি কি বলতে পারি? অনুরাভ, হ্যাঁ দাদা, অনুরাভ, অবশ্যই। হ্যাঁ, আমি পরপর দুটি কৃষকদের নিয়ে কবিতা বলছি। প্রথমটি ফসল সঙ্গীত। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। আমার মাটি জানে প্রথম মেঘ ডাকা, আমার গ্রাম জানে মাটির হাহাকার, আমার ক্ষেত জানে দানের ছবি আঁকা, জানে না কুটো চাল, জানে না ভূমিকার। আমার ছোটবেলা, আমার কৈশোর, পাতায় ডালে ডালে কখন বেড়ে ওঠা, পাখির ঠোঁটে ধান, মায়ের ডাকে ভোর, না দেখা আলো মেখে প্রথম ফুল ফোটা। সারাটা দিন যায়, গধূলি নেমে আসে, ফাটলে কান পেতে মাটির ডাক শুনি, গ্রীষ্মে খরসানে, বৈশাখের মাসে, স্বপ্নে শ্রাবণের বীজতলাই বুনি। নারীর পায়ে পায়ে শিশুরা ছুটে যাবে, বৃন্দ গান হবে, মেঘের কাছে শেখা, অতিথি আসলেই দুমুঠো ভাত পাবে, মানুষ ফিরে পাবে গভীর জলরেখা। নারীর পায়ে পায়ে শিশুরা ছুটে যাবে, বৃন্দ গান হবে, মেঘের কাছে শেখা, অতিথি আসলেই দুমুঠো ভাত পাবে, মানুষ ফিরে পাবে গভীর জলরেখা। আপনারা জানেন যে জলস্তর ক্রমশ নেমে যাচ্ছে, তার ফলে যে বিপদটা আসছে, আমরা জলহীন হয়ে পড়ব। তাই সেই কনসাসনেস থেকে, সেই অনুভূতি থেকে এই কবিতাটি আমি লিখেছিলাম। সম্ভবত ভূমধ্য সাগর বলে একটি কাগজে, আমাদের প্রখ্যাত নদী আন্দোলনের সাথে জড়িত জয়া মিত্র যার সম্পাদক। জয়াদিকে আমার প্রণাম জানাই। তিনি এই কবিতাটি তার বিখ্যাত ম্যাগাজিন, টেটল ম্যাগাজিন ভূমধ্য সাগরে ছাপিয়েছিলেন বলে। জয়াদি, আপনি যদি শোনেন তাহলে আপনি আমার প্রণাম নেবেন। খুব ভালো থাকুন জয়াদি। কৃষক বিপ্লবকে নিয়ে আমি কৃষক বিপ্লবী বলবো। আমাদের স্বাধীন দেশে, স্বাধীন ভারতে তেভাগা আন্দোলন হয়েছিল, সেটাকে মাথায় রেখেই আমি আজকের এই কৃষকদের সমর্থনে যে কবিতাটি লিখেছি, এই কবিতাটি সামনের রবিবার একটি বড় কাগজে ছাপা হবে, তখন আপনারা ফেসবুকে দেখতে পাবেন। আমি ফেসবুকে এমনিতেও দিয়েছিলাম। হেই সাভালো, এখানে সলিল চৌধুরী গানের একটি কলি ব্যবহার করেছি। হেই সাভালো, হেই সাভালো, হেই সাভালো, হেই সাভালো, হেই সাভালো ধান হো, কাস্তে তারাও শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না, ধান মোদের প্রাণ হো। হেই, হেই সাভালো, হেই সাভালো, হেই সাভালো, হেই সাভালো। আকাশ যেমন জানে
মৃত্তিকার কান্না অনুভূতি। আকাশ যেমন জানে মৃত্তিকার কান্না অনুভূতি, বৃষ্টি যেমন জানে বীজতলা কতটা উন্মুখ, আশ্বিন যেমন হাসে ধানে ধানে দুধ এলো বলে, অঘ্রাণের চাষি জানে ফসলের অন্য নাম সুখ, সুখ, সুখ। আজ যারা জল কামানের তোড়ে ভিজে জবু থবু, আজ যারা জল কামানের তোড়ে ভিজে জবু থবু, কাল সকালেই তারা সূর্যালোকে প্রতিজ্ঞা প্রস্তুত, আলু পেঁয়াজের চাষি আত্মহত্যা করবে না আর, সবুজ বিপ্লব আজ তেভাগার মতোই নিখুঁত। তোলপাড় হোক, তোলপাড় সারা দেশে, লাঙলের হাতগুলো সব হিসেব যেন উল্টে দিল। যারা থাকে টিকে যায় শত প্রতারণা সহ্য করে, অষ্টাদশ দিন শেষে সত্যি যারা বেঁচে বর্তে ছিল। এ এমন মহাবিদ্রোহ, এ এমন মহাবিদ্রোহ যার কাছে নত জানু হব, কারণ জানি না আমি গমের দানার হয়ে ওঠা, কারণ জানি না আমি গমের দানার হয়ে ওঠা, কারণ পারি না দিতে কারো মুখে অন্যের আশ্বাস। তাই এই মিছিলের পিছনেই উদ্ভ্রান্তের মতো শুধু ছোটা। একটা ধাক্কায় আজ সব নদী মিলে গেল এসে, একটা ধাক্কায় আজ সব নদী মিলে গেল এসে। তোলপাড় হোক, তোলপাড়, তোলপাড়, তোলপাড় হোক সব মনে আর সারা দেশে, তোলপাড় হোক, তোলপাড় হোক, তোলপাড় হোক। অসাধারণ দাদা, আপনার আবৃত্তি শুনতে শুনতে আমার গার লোম খাড়া হয়ে যাচ্ছিল। আমি মানে একটা আই বেগ টু অন্যরকম ডিফার, অনুভূতির মধ্যে ছিলাম। অরুণাভ, 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 আবৃত্তি নয়, আবৃত্তি নয়, কবিতা। কবিতা যখন হৃদয় থেকে বুকের কান্না হয়ে উঠে আসে, তখন সেটা আবৃত্তি হলেও হতে পারে, কিন্তু এগুলো আমার আবৃত্তি নয়। আমি কবি হিসেবে একজন ব্যর্থ বাংলা ভাষার একজন ব্যর্থ কবি হিসেবে আমার চিৎকার এগুলো, আমার আমার এই এই জায়গাটার ভাষা, আমার এই জায়গাটার ভাষা, এগুলো, এগুলো আবৃত্তি নয়। আবৃত্তি হয়ে উঠছে হয়তো, কিন্তু আসলে তো কবিতা, কবিতাকে আমি নিয়ে যেতে চাচ্ছি ওই চাষির, সারা রাত জেগে থাকা চাষিটার পাশে, যারা ওখানে থেকে অসুস্থ হয়ে পড়ছে, আমরা যারা ছবিতে দেখছি। আই ক্যান রেজিস্ট মাই টিয়ার্স। আবৃত্তি নয় বন্ধু, এগুলো আমার কবিতার কান্না। দাদা, আপনার প্রতি সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি, এবং বুঝতে পারছি এগুলো আপনার মানে হৃদয়ের অনুভূতির যে স্বতঃস্ফূর্ত উদ্গীরণ, মানে সেই যে চিন্তাগুলো এবং এক্সাক্ট, যে ঠিক ভাবনাগুলো, ঠিক, একদম ঠিক সেই বলেছো বন্ধু, ঠিক বলেছো। তুমি আবৃত্তি বলেছো তোমার তোমার মতো করেই, কিন্তু আমি আমার কৈফিয়তটা দিলাম। যে ওই যে নজরুল যখন আমার কৈফিয়ত লেখেন, তখন বলেন না, বন্ধুগণ বলিতে পারি না বড় বিষ চালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে বলি মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না গো বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যারা আছো সুখে। আমার আমি এইটুকুই পারি। আমার আমার হাতে বিশ্বাস করো বিডি বিটার নট, এই কলমটার দাম, এই কলমটার দাম ভারতীয় মুদ্রায় মাত্র 3 টাকা, টিউশন টু পেন। আর এই প্যাডটার দাম 10 টাকা। এটাই আমার অস্ত্র, আর কিচ্ছু অস্ত্র নেই। নাথিং উইথ মি। নারী সেটাই নির্যাতনের আমরা। বিরুদ্ধে তুমি নারী নির্যাতনের কথা বলছিলে। হুম, হ্যাঁ, হ্যাঁ। দাদা, এই বিষয়ক সব, আপনার একটি কবিতা রয়েছে, বাঁচতে চেয়েছিল যে মেয়েটি চলে গেল। হ্যাঁ তো হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ, সেই কবিতাটিও আপনার মুখ থেকে শুনতে চাই। আবৃত্তি আর ওটা, বলছি না, পাঠ শুনতে চাই। না না পাঠ না, এটা আবৃত্তি কাকে বলে? আবৃত্তি নিশ্চয়ই তোমাকে, আমি যদি কখনো বরিশালে যাই, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের বলবো, বা তোমরাও জানো, আবৃত্তি হচ্ছে স্মৃতি থেকে যা পুনঃ পুনঃবৃত হয়, আলোড়িত হয়। স্মৃতি, স্মৃতি থেকে বলতে না পারলে সেটা আবৃত্তি নয়, পাঠ। আমি এই এই দুটি কবিতা, একটা একটা কবিতা নয়, দুটো কবিতা, নির্ভয়াকে নিয়ে
2012 সালে লেখা এই কবিতাটি আমাদের দেশের একটি পত্রিকার রবিবারের পাতায় ছাপা হয়েছিল। তারপরে বহুবার এটা রিপ্রিন্ট হয়েছে। নির্ভয়াকে নিয়ে, দিল্লির নির্ভয়াকে নিয়ে কবিতাটা বাঁচতে চেয়েছিলেন। আর হ্যাঁ, পরের কবিতাটি একই সঙ্গে আমি বলবো, শুধু একটা গানের কলি দিয়ে বলবো। একটি 22 বছরের তরুণীকে তার শ্বশুর বাড়িতে শুধু পণ দিতে পারেনি, তার গরিব বাবা হয়তো একটা সাইকেল দিতে পারেনি, একটা সোনার আংটি দিতে পারেনি। মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় বলেছিল কিন্তু পারেনি। কিন্তু সেই অপরাধী তথাকথিত কোট আনকোট অপরাধী, যেহেতু পাত্রপক্ষ মনে করছে সেটা অপরাধ দিতে না পারাটা, তার গায়ে কেরোসিন তেল ঢেলে একজন খুব আদর করে হয়তো একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছিল। পুড়ে যাওয়া কাঠ সেই 22 বছরের তরুণীটিকে আমি আমি তার জন্য আমি ক্ষমা চাইছি সমস্ত পুরুষ জাতির পক্ষ থেকে। বিশ্বাস করুন, আমরা প্রতারক, ধর্ষক নই, আমরা প্রেমিক। একজন মানুষ হিসেবে, একজন প্রেমিক হিসেবে, বাবা হিসেবে, স্বামী হিসেবে আমি সমস্ত নারী জাতির কাছে ক্ষমা চাইছি এই দুটি কবিতার মধ্যে দিয়ে। শুনুন, প্রথমটি বাঁচতে চেয়েছিলে, আর দ্বিতীয়টি যে মেয়েটি চলে গেল। আমি কোনো গ্যাপ দেব না, শুধু একটি গানের মধ্যে দিয়েই আপনারা বুঝবেন আমি দ্বিতীয় কবিতায় চলে গেলাম। আচ্ছা, আপনাদের ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার নিতাকে মনে আছে? নিতা যে বলেছিল, দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি বাঁচবো, দাদা দাদা আমি বাঁচবো, দাদা আমি বাঁচবো। নির্ভয়া কে যখন শেষ মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসার জন্য, সে তার মাকে বলেছিল, মা বলছে চিনে তো, আমাকে বাঁচতে দাও মা, আমাকে বাঁচতে দাও। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, ফাঁকা শুনশান রাতের সড়ক, কেউ কোথাও নেই। ফাঁকা শুনশান রাতের সড়ক, কেউ কোথাও নেই। রক্তে ভেসে যাচ্ছ, তোমায় মরণ ফেলছে গিলে। লজ্জায় নীল কুয়াশা ঢাকে তোমার নগ্ন থাকে। বাঁচতে চেয়েছিলে তুমি, বাঁচতে চেয়েছিলে, তাহলে কোন স্বাধীন দেশে তোমার অবস্থান? লুটের শেষে ছিড়ল শেয়াল, শকুন, কুকুর, চিলে, তাহলে কোন গ্রহান্তরে তোমার 12 মাস? বাঁচতে চেয়েছিলে মেয়ে, বাঁচতে চেয়েছিলে। মোমের আলো নির্বাপিত, শান্তি এখন শান্তি। কোথাও শুধু সদ্যজাত বাড়ছে তিলে তিলে। তার পৃথিবী যেন না হয় ধূর্ত প্রবঞ্চক। বাঁচতে চেয়েছিলে কন্যা, বাঁচতে চেয়েছিলে। ক্ষমা করো গো সোনার মেয়ে, ডাকছে কোটি ভাই। ক্ষমা করো গো সোনার মেয়ে, ডাকছে কোটি ভাই। ওই তো তোমার ক্লান্ত দু চোখ আকাশ ভরা নীলে। আবার এসো কন্যা ভ্রূণে, আবার এসো কন্যা ভ্রূণে। দুঃখী মায়ের কোলে মেঘে ঢাকা সেই নিতার মতন। বাঁচতে চেয়েছিলে, বাঁচতে চেয়েছিলে তুমি, বাঁচতে চেয়েছিলে। আমার টুসু ধনে বিদায় দেব কেমনে, মাতা বুঝি টুসু ধনকে এনেছে যতনে। টুসু ধনী, ওইটুকু তার চাওয়া ছিল, এক চিলতে চাওয়া। শিউলি শরৎ ছটফটে মেঘ, সারা আকাশ ছাওয়া। যেতে গিয়েও থমকে যাওয়া প্রাণের কুটুমজন। ঘর পেরিয়ে ধান ভরা মাঠ, সবুজ নীলার কোণ, ওইটুকু তার চাওয়া ছিল। কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্তর, শাড়িতে দিল আগুন। গলে গেছে কাঁচ পোকাটি, পাড়াপড়শির ধন্দ, দুমড়ে গেছে লক্ষ্মীর পা। কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। চা ছিল একটুখানি, ছেলে মেয়ে ব্যাস,
রাত্রি জুড়ে মনের মানুষ গনগনে নিঃশ্বাস, তিনটে কাঁচা লঙ্কা ঠাসা, ভাতের একটি থালা, সুখ দুঃখের আশার শ্রাবণ, পৌষ ফাগুনের পালা। ওইটুকু তার চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্তর, শাড়িতে দিল আগুন। ঝলসে গেছে চোখের পাতা, শব্দ করে না, গা পেরিয়ে খবর গেছে, আর ছেড়ে পড়ে মা। চিৎকার কর, চিৎকার কর জানিয়ে পাড়া, মুখ কেন তোর বন্ধ? কেন, কেন রে তোর পোড়া আঁচল, কেরোসিনের গন্ধ গো? আর কিছুই তো চাইনি মেয়ে, আর কিছুই তো চাইনি মেয়ে। স্থলপদ্মের গাছে ফুল ফোটে আর সবুজ টিয়া রোজই যেন নাচে। বর্ষা নামক উঠোন জুড়ে কই মাগুরের খেলা, 12 মাসে 100 পাবন, ভাষাই ভাষাই আমি ভাষাই পাতার ভেলা। চা বলতো ওইটুকু তার, কিন্তু পাগল ফাগুন কানে দিল ফুসমন্তর, শাড়িতে দিল আগুন। মিথ্যে হলো ঘর সংসার, পিঠ জোড়া কালশিটে, দুলে ওঠে মাঘ মণ্ডল, স্বপ্ন স্বাদের ভিটে। মিথ্যে আকাশ, মিথ্যে কুসুম, কবির যত ছন্দ, মিথ্যে 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 আকাশ, মিথ্যে কুসুম, কবির যত ছন্দ, সারা শরীর ভরে শুধু কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। সত্যি কথা বলতে অসাধারণ দাদা, আপনার লেখনী এবং পাঠ দুটোইতে দুটো ব্যাপারই আমাকে খুব বিমোহিত করেছে। আমি মানে কান্না করতে পারছি না, কিন্তু আমার হৃদয়ের মধ্যে যে অনুভূতি খেলা করছে সেটা আসলে আমি প্রকাশ করতে পারতেছি না এই মুহূর্তে। তো আমি এই মুহূর্তে ধন্যবাদ, কিছু অসংখ্য দর্শকদের ধন্যবাদ কমেন্ট তোমাকে। নিয়ে আসি। অনেকেই আমাদের সাথে আছেন, আহ, অনেকেই আমাদেরকে দেখছেন। আহ, তাদের মধ্য থেকে কিছু কমেন্ট আমরা পড়ে নিতে চাই। পারমিতা সমদ্দার বলেছেন খুব ভালো। তরুণ রয় বলেছেন দারুণ অনুষ্ঠান চলছে, ধন্যবাদ। নীনা দাস বলেছেন অসাধারণ স্যার, আর ভালোবাসা যেন ভালো হয়ে থাকে। অনিন্দিতা শাসমাল বলেছেন এবছরের প্রথমেই প্রিয় কবির কলমে দারুণ প্রাপ্তি, মানুষ ডাকলে। এছাড়া এস কে জাহানারা আহমেদ লিখন, তিনি বলেছেন প্রিয় কবি, বিনম্র শ্রদ্ধা ভালোবাসা, আপনার প্রতি শুভেচ্ছা রইল। পূরবী বড়ুয়া শুভকামনা জানিয়েছেন। শুভশ্রী গুহ দে, তিনি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কবির প্রতি এবং আজকের আমাদের অতিথির প্রতি। জয়া বিশ্বাস বলছেন অসাধারণ। আর অনিন্দিতা শাসমাল উনি আরেকটি কমেন্ট করেছেন, উনি বলছেন একটু আগে কৃষক আন্দোলনের সমর্থনে একটি পথসভায় এই কবিতা উচ্চারণ করে ধন্য ও, হলাম আমি, আপনার কলমকে শ্রদ্ধা। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ অনেক, মালাকা। সাবাস 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 সাবাস। রাস্তায় দাঁড়িয়ে এই কবিতা যে বলেছে তাকে আমি সাবাস দিই, সাবাস। অনিন্দিতা হ্যাঁ বলো। শাসমালের প্রতি আমারও শ্রদ্ধা অনেকখানি বেড়ে গেল। আহ এরপর মালা চক্রবর্তী আবার মালা চক্রবর্তী বলেছেন ভীষণ প্রাসঙ্গিক কবিতা, নতজানু শ্রদ্ধা। আর একজন হ্যাঁ, দর্শক মালা ধন্যবাদ হাইট, মালা। তিনি বলেছেন অপূর্ব হৃদয়ের অনুভূতি অনুভবের শুভকামনা জানাই। হিমাদ্রি বড়ুয়া বলেছেন অপূর্ব দাদাভাই। আমরা দর্শকদের কমেন্টে আবার চলে আসবো। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাই। উম হ্যাঁ অন্য হ্যাঁ। প্রসঙ্গে বলতে বরেণ্য বাউল ও সঙ্গীত গবেষক সুধীর চক্রবর্তীর ব্যাপারে, যিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি পড়ে জেনেছি যে আরণ্যক দা সুধীর চক্রবর্তী স্যারের সরাসরি ছাত্র না হলেও তার সাথে দাদার বেশ কিছু স্মৃতি রয়েছে, দাদা বেশ কিছু সময় তার সাথে কাটিয়েছেন। তো দাদার কাছ থেকে প্রয়াত সুধীর চক্রবর্তী সম্পর্কে কিছু স্মৃতিচারণা জেনে নিতে চাই দাদা। আসলে সুধীর চক্রবর্তী কে আমি একজন বড় মাপের গবেষক হিসেবেই দেখতাম, কিন্তু একটি বিখ্যাত সাপ্তাহিক পত্রিকায় ওনার একটা এক পাতার স্মৃতিচারণা, দুবার দুপার বাংলার বাউলদের নিয়ে, স্মৃতিচারণাটির নাম হচ্ছে গানের সম্পাদ। সেটা পড়ার পর আমি পাগল হয়ে গেছিলাম, জাস্ট পাগল হয়ে যাওয়া বলে যাকে তাই। এবং প্রতিজ্ঞা করেছিলাম বাকি জীবন, এটা প্রায় 15 বছর আগের ঘটনা, বাকি জীবনটা এই গানের সম্পাদ আমি
সকলের কাছে, মানুষের কাছে বলে বেড়াবো, প্রত্যেক মানুষের কাছে বলে বেড়াবো। এবং আমি যে যে অঞ্চল নিয়ে, নদিয়ার বেতাই অঞ্চল, তার মানে করিমপুরের সীমানা, যার ওপারেই বাংলাদেশের মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, লালন ফকিরের আশ্রম, ছেউরিয়া, এই ঘটনাটা দু বাংলার বাউলকে নিয়ে এইটা বলাতে, তারপরে যখন আমি স্যারকে বাংলা একাডেমিতে পেয়ে আমি বললাম, উনি তো অবাক যে তুমি তুমি এটা বলছো। আমি বললাম হ্যাঁ। তখন উনি আমাকে আশীর্বাদ করেছিলেন। সেই আশীর্বাদ আজ আমি মাথায় তার স্পর্শ পাই। তিনিও কৃষ্ণ নাগরিক, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তিনিও একজন কৃষ্ণ নাগরিক। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের একেবারে ছোটবেলারই বন্ধু উনি, দুজনেই একই বয়সী। আহ, উনি চলে গেলেন, মানে আমরা 2020-তে যে কি হারালাম না, পাগল পাগল লাগছে স্যার। এত সুন্দর মানুষ, এত বড় মাপের মানুষ, সারা পৃথিবী ঘোরা মানুষ, একদম ধুতি পাঞ্জাবির বাঙালি। কি বলবো আমি, বুঝে উঠতে পারছি না। যার হাত দিয়ে গানের সাম্পান বেরোয়। আজকে এখানে এটা বলার কথা না, শুধু এইটুকুই বলি যে দুবাংলার বাউলদের নিয়ে এবং হিন্দু মুসলমান সম্প্রীতি নিয়ে এত সুন্দর, আমি আমি বাংলাদেশে গেলেও বলবো, বাংলাদেশে এখনো বলিনি এই কবিতাটি, এই কবিতা নয়, এই গদ্যাংশটি, কিন্তু আমি নিশ্চয়ই বলবো। এইটুকুই বলি যে আজকে সময় 1 ঘন্টা হয়ে গেল, আর এটা বলতে গেলে অন্তত 15 মিনিট সময় লাগবে। তাই এটা থেকে বলা থেকে বিরত থেকে শুধু স্যারের প্রতি আমার প্রণাম পৌঁছে দিতে চাই। স্যার, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আপনি আপনি যেখানেই থাকুন শুনুন, আকাশের তারা হয়ে শুনুন স্যার, আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্প্রীতির বাণী আমি দুই বাংলায় বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবো। স্যার, আপনি আমার প্রণাম নেবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। এবার হচ্ছে আমরা আরেকটু ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি, যে আমরা জানি যে 2019 সালে আপনি ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এবং কবিতা পাঠের জন্য আমন্ত্রিত হয়েছিলেন বার্লিন এবং ফ্রাঙ্কফুর্টে। এছাড়াও ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশ তৎকালীন সময়ে ভ্রমণ করেছিলেন। আমস্টারডামের কবিতা বলেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হলার। তো ওই আপনার ইউরোপ ভ্রমণের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যদি হচ্ছে অপভ্রংশের দর্শকদের সাথে বিনিময় করতেন। না, ইউরোপ তো অনেকেই অনেকেই যাচ্ছেন, এটা খুব নতুন কিছু নয়। কিন্তু আমি আমি গিয়ে কবিতা পড়তে পারলাম বার্লিনে। আমার কবিতা জার্মান ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে দেয়া হলো, ইংরেজিতে অনুবাদ করা হলো, সেখানে নানা ভাষার, এবং বাঙালিরা তো ছিলেনই। সেখানে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি মনে থাকবেন কবি আটক বসু। আমি কোনোদিনও ভুলবো না বার্লিনের সেটা ছিল 16ই আগস্ট 2019। তারপরে ফ্রাঙ্কফুর্টে যে অনুষ্ঠানটা করি একটি আপেলের বাগানের একটা রিসোর্টের মধ্যে, অপূর্ব অনুভূতি। আর এমনি বেড়ানোর মধ্যে তো আমরা সালজবুর্গ গিয়েছিলাম, অস্ট্রিয়া। সালজবুর্গে সাউন্ড অফ মিউজিকের শুটিংটা পুরো হয়েছিল। সেই সাউন্ড অফ মিউজিকের পুরো শুটিং এর জায়গাটা, যেটা 9-10টা অস্কার বিজয়ী 1964 সালের সম্ভবত ছবি, সেই সেই সেইখানে গিয়েছিলাম আমি। এটা আমার একটা বিরাট বড় পাওয়া যে ডো এ ডিয়ার এ ফিমেল ডিয়ার রে এ ড্রপ অফ গোল্ডেন সান মি আ নেম আই কল মাই সেলফ ফা এ লং লং ওয়ে টু রান, বা সেই বিখ্যাত গান এডলওয়াইজ এডলওয়াইজ every morning you greet me small and white, clean and bright. You look happy to meet me. Blossom somewhere you bloom and bow forever. Edelweiss, Edelweiss, let's my hope plan for thee. এই গানের জায়গা সাউন্ড অফ মিউজিকের সেই অসামান্য আই অ্যাম 16 গোয়িং অন 17, ওই ওই গোল কাঁচের ঘরটায় আমাদের যিনি গাইড কাম ড্রাইভার ছিলেন সেদিনের, তার নামও মারিয়া। সেই সেই সাউন্ড অফ মিউজিকের নায়িকার নামে সে মারিয়া, এবং ছবি আছে, আপনারা ফেসবুক সার্চ করলে দেখতে পাবেন আমি তার সাথে নাচছি ওই গোল ঘরের সামনে।
যেখানে যেখানে এই শুটিংটা হয়েছিল। হ্যাঁ, আই অ্যাম 16 গোয়িং অন 17, সেই বিখ্যাত গান। কত বলবো? সুইজারল্যান্ডে মাউন্ট টিটলিসে ওঠা, মানে 10-15 মিনিটের মধ্যে ট্রেনটা যেখানে থামলো গিয়ে, সেখান থেকে একটা কেবল কারে 11,000 ফুটের উপর চলে গেলাম। যেন পৃথিবীটা মুহূর্তের মধ্যে একটা সাদা বরফের চাদরে মিশে গেল। কি বলবো? সুইজারল্যান্ডের লেক, পাহাড়, কিন্তু যারা গেছেন, বেশি বললে ব্যাপারটা আধিক্যেতার মতো শোনাবে। বরং আমি বলি যে আমি মোজার্টের বাড়ির সামনে থেকে মানে ধুলো নিয়ে কপালে ছুঁয়েছি এবং আমার বন্ধুর জন্য নিয়ে এসেছিলাম মোজার্টের বাড়ি ভিয়েনাতে। ভিয়েনা বাহ, ভিয়েনা থেকে অসাধারণ। আমরা, এবং সব থেকে সুন্দর লেগেছে ইউরেলে চাপা ইয়ে থেকে কোলান থেকে কি বলবো, মানে আমরা প্রথম ডুসেল ডর্ফ হয়ে কোলানে গেছি, কোলান থেকে হল্যান্ডে এসেছি ইউরেলে, সেখান থেকে প্যারিস, প্যারিস থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আবার সারা রাতের ট্রেন জার্নিতে বার্লিন, বার্লিন থেকে লুবেক গেছি, একেবারে নর্থ নর্থ সি এর প্রান্তে, যার ওপারেই ডেনমার্ক। হ্যাঁ, মাত্র 150 কিলোমিটার দূরে, যেন সাগরের বাতাসের ছোঁয়া পাওয়া যাচ্ছে লুবেক। লুবেক থেকে আবার কোলন ঘুরে আবার বার্লিন, বার্লিন থেকে ফ্রাঙ্কফার্ট হয়ে তারপরে আবার ভারতবর্ষে ফিরেছি। এটা আমার বিরল অভিজ্ঞতা, কিন্তু বেশি বললে ব্যাপারটা, কেননা আমার আমার মতো অনেকেই যান, অনেকেই কবিতা পড়তেও যান। আমি গেছি এই দিস মাস, আমার আমার বাংলাদেশে, তার চেয়ে বরং আমার বাংলাদেশে কবিতা পড়তে বেশি ভালো লাগে। বাংলাদেশে যখন কবিতা পড়ি, বাংলাদেশে যখন রমনার মাঠে আমাকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা হইচই করে 2020-তে, তখন আমার মনে হচ্ছিল আমার জীবন সার্থক। তোমাদের মেয়েরা এই ফুলের মুকুট পরে একটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাথায় ফুলের মুকুট পরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, মানে পয়লা ফাগুন। সেই দিনটা এবার ওরা প্রেমের কবি আরণ্যক বসুকে নিয়ে গোটা দুপুরটা কাটিয়েছিল, সন্ধ্যেবেলায় আবার আমরা 21-এর বই মেলাতে ফিরে এসেছিলাম পায়ে পায়ে। হ্যাঁ। ঢাকা আমার কাছে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, যশোর, চট্টগ্রাম, তারপর আমি একদম কি বলবো, আহ, কক্সবাজার পর্যন্ত যার অভিজ্ঞতাও আছে, সেটা বিভিন্ন বছরে। কাজে অনেক অনেক অভিজ্ঞতা, আবার ডাকলে তো আবার যাব, হ্যাগলার মতো ছুটবো, কেননা আহ, বাংলাদেশে গিয়ে বাংলা কবিতা বলার যে কি আনন্দ, সে যে না সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ হয়েছে তাকে বলে বোঝানো যাবে না। যাবে না। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু প্রয়াত বলে নিতে চাই দাদার সাথে। হ্যাঁ, 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 দাদা প্রয়াত বলুন। প্রদীপ ঘোষ, প্রয়াত প্রদীপ ঘোষ সর্বজন শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী। তার কাছে একটা কথা শুনেছিলাম, 21শে ফেব্রুয়ারি তিনি ওই 21-এর মঞ্চের কাছে কবিতা বলছেন, আর বাইরে রিক্সাওয়ালারা তখন ভাড়া নিতে চাচ্ছে না, দাঁড়ান দাঁড়ান কবিতা শুনছি। এ বোধহয় ঢাকাতেই সম্ভব। আমি হুম। আমি মানে বাংলাদেশের মাটিকে বারবার প্রণাম করি এই কারণে যে তারা কবিতাকে, গানকে এবং বাংলা ভাষাকে যেভাবে ভালোবাসে, যে দাঁড়ান কবিতা শুনছি, ভাবা যায়? হ্যাটস অফ। হ্যাঁ, বলো। সেটাই। সেই প্রসঙ্গে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে আরণ্যক বসু দাদার সাথে আমারও প্রথম দেখা হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে, সোহরাওয়ার্দী উদ্যানে বসে। দাদা তৎকালীন সময়ে বাংলাদেশে এসেছিলেন এবং পরবর্তীতে বইমেলাতে 2020 সালের বইমেলাতেও দাদার সাথে আবার দেখা হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। তো সেই প্রসঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশের আরেকজন কবি, কবি আরণ্যক নীলকণ্ঠকে, যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন প্রথম দিন দাদার সাথে সাক্ষাৎ করার জন্য। দাদার হয়তোবা মনে আছে, হয়তোবা মনে হ্যাঁ নেই। হ্যাঁ, মনে আছে, আহ, মনে আছে। তো আমরা আরো কয়েকটা কমেন্ট দেখি। জি আলম কমেন্ট করেছেন, ভালো লাগছে খুব। শান্তা সাহা বলেছেন অপূর্ব। অতীন মজুমদার বলেছেন অপূর্ব, তুলনাহীন। নচিন মজুমদার বলেছেন খুব ভালো লাগলো পরিচয়। দেবাশিস রয় বলেছেন সত্যিই বিমোহিত, ভালো থাকবেন প্রিয় কবি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি অপভ্রংশ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে। তো এইবার
এবার হচ্ছে দাদার কাছে যে ব্যাপারটা নিয়ে জানতে চাবো, দাদা তো একেধারে একজন নাট্যকার এবং নাট্য নির্দেশক এবং অভিনেতা। তো দাদার থিয়েটার জীবনের গল্পটা একটু জানতে চাই। এই যে দীর্ঘ যে যাত্রাটা এবং যে যাত্রার মধ্য থেকে দাদা এখনো রয়েছেন, তো সেই যাত্রার শুরুর দিককার কথা এবং যে কোনো হচ্ছে সুখ স্মৃতি, সেক্ষেত্রে হচ্ছে আমি দু একটা নাম উল্লেখ করতে পারি, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করতে পারি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে অবশ্যই আপনার বহুবার দেখা হয়েছে এবং সুখ স্মৃতি রয়েছে, যিনি এই 2020 সালেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো সেই সব প্রসঙ্গ নিয়ে হচ্ছে দাদা যদি আমাদেরকে বলতেন। আমি তো গৌতম মুখার্জির ছাত্র, পরে রবীন্দ্র ভারতীতে ডিপ্লোমা করেছিলাম একটা, কিন্তু থিয়েটারটা শেখা আমার গৌতম মুখার্জির কাছেই। স্যার অর্থাৎ আমার কলেজের ইংরেজি শিক্ষক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত খুব স্নেহ করতেন আমি ভালো ক্রিকেট খেলি বলে, এবং কালচারাল চ্যাম্পিয়ন ছিলাম আর কি। যাই হোক, তো রুদ্রবাবুর খুব স্নেহ পেয়েছিলাম, কিন্তু আমি কোনোদিনও নান্দিকারে গিয়ে অভিনয় করব এই স্বপ্ন দেখিনি। আমাদের মফস্বল দক্ষিণেশ্বর এখন তো কলকাতার পেটের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমাদের মফস্বলে গৌতম দাস সৌভিক ছিল আমার কাছে স্বর্গ। আর 20 বছর বয়সে বাবাকে হারিয়ে সরকারি চাকরি থেকে ফিরে কিন্তু আমি ওই সৌভিকের একাঙ্ক নাটকের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতাম। আমি ডিরেকশন দিয়েছি খুব কম, প্রত্যক্ষ নাটক ছেড়ে দিতে হয়েছে আমাকে। তার কারণ গলার একবার অপারেশন হয়, তারপরে ডাক্তার দীপঙ্কর দত্ত আমাকে বলে দেন যে থিয়েটারটা আর করবেন না, কারণ থিয়েটারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা স্টেজকে তো 9টা ভাগে ভাগ করা যায়। পিছনের দিকে 3টে ভাগ, মাঝে 3টে ভাগ এবং সামনের দিকে ডাউন স্টেজে 3টে ভাগ। এই ধরা যাক আপ আপ রাইট বা আপ লেফট থেকে, হ্যাঁ, আমি আমি কোনো চিৎকার করে কথা বলছি, সেটা আমার মাইক্রোফোনে নাও যেতে পারে। এখান থেকে গলার একটা কর্ড এইভাবে 26 বছর টানা অভিনয়ের পরে গলার একটা কর্ডে মানে সিঙ্গার্স নুডলস রোগটা হয়েছিল, যেটা থেকে ক্যান্সারও হতে পারত। সফল অপারেশনের পরে আমি নির্দিষ্ট দিন 45 দিন সম্পূর্ণ কথা না বলে থেকে তারপর আবার কবিতার জগতে ফিরে এসেছি। কেননা নাটক না করতে পারলে, কবিতা বলতে না পারলে আমি মরেই যাব। নাটককে ছাড়লাম না, নাটক লিখতে শুরু করলাম। দেখতে দেখতে আবার 3টে বই বেরিয়েছে, আরো 2টি বই বেরোনোর অপেক্ষায় রয়েছে। কাজেই নাটক লিখছি, দুহাতে নাটক লিখছি। শ্রুতি নাটকের একটি বই বেরোবে। সবটা মিলিয়ে নাটকের মধ্যেই আছি, এবং বিখ্যাত নাটকগুলো আমার বহুবার করে দেখা। উৎপল দত্ত, সৌম্যমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কোনো নাটক একবার দেখবো বা দুবার দেখবো এটা ভাবতাম না। বারবার বারবার দেখতাম। কেন না, ছাত্রের মতো শেখা, একদম একদম হুবহু নকল করবার জন্য। এবং বাংলাদেশের নাটকেরও, বাংলাদেশের নান্দিকারের নাটোৎসবে কীর্তনখোলা, ঢাকাতে এটা কীর্তনখোলা দেখে আমি পাগল হয়ে গেছিলাম। কি অসাধারণ নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়। ঈর্ষা, ঈর্ষা বলে একটি নাটক দেখেছিলাম। এই আমি এবং তোমাদের প্রয়াত আলী জাকেরের নাটক আমি নান্দিকায় নাটোৎসবে দেখেছি। অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন, যার লেখা নুরুদ্দিনের সারা জীবন, বুড়ো শালিকের ঘাড়েরও বা গালিলেওতেও তিনি অভিনয় করেছেন। সেই আলী জাকেরেরও অভিনয় আমি কলকাতায় দেখেছি। আমার সাথে প্রত্যক্ষ আলাপ তার ছিল না, কিন্তু বাচ্চু ভাই নাসিরউদ্দিন ইউসুফ আমার আমার খুব পরিচিত। শিমুল আপা, নাসিরুদ্দিন ইউসুফ, এরা খুব খুব পরিচিত আমার। ঢাকা নাটকের জায়গা, রাজশাহী নাটকের জায়গা, এই সমস্ত জায়গা মিলে কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, সব জায়গা, কৃষ্ণনগর, বহরমপুর, কি অসাধারণ নাটকের মুভমেন্ট। বালুরঘাট, হ্যাঁ, একসঙ্গে কলকাতায় 1980 সালে 3টে দল ব্রেকটের গালিলেও করছে। সৌম্যমিত্র করছেন ফ্রিটজ বেনেভিটসের ডিরেকশনে, গালিলেও করছেন, এবং কুমার রায়ের ডিরেকশনে বহুরূপী গালিলেও নামাচ্ছে। একই সঙ্গে বালুরঘাটে ত্রিতীর্থ হরিমাধব মুখোপাধ্যায় গালিলেও নামাচ্ছেন। এবং এই 3টে গালিলেওই আমি একাধিকবার করে দেখেছি। সৌম্যমিত্রের গালিলেও তো আমি 3বার না 4বার দেখেছি মোট। কাজেই নাটকের মধ্যে ওভার হেড অ্যান্ড ইয়ার্স, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ডুবে আছি। নাটক নাটক ওই যে রামকৃষ্ণদেব বলে গেছেন না,
যে নাটকে লোক শিক্ষা হয়, নাটকে লোক শিক্ষা হয়। এবং বিনোদিনীর মাথা স্পর্শ করে তিনি বলে গেছিলেন যে চৈতন্য হোক। নাটকের মধ্যে দিয়ে আমরা সমাজকে দেখি তো। তাই আমি প্রত্যক্ষ অভিনয় থেকে সরে এসে আমি নাটক লেখার মধ্যেই ঢুকে গেছি। অনেক বকবক করে ফেললাম। নাটক নিয়ে বোধহয় একটা কবিতা বললে ভালো হয়, তাই না? আহ, আচ্ছা, তোমার কি আপনি প্রশ্ন ছিল বলো। গালিলিওর কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে একটু আমি ও, বলতে চাই, সৌমিত্র আপনি গালিলিওর কথা চট্টোপাধ্যায়। যখন বলছিলেন তখন, হ্যাঁ প্রশ্ন না দাদা, মানে সৌমিত্র আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনি যখন গালিলিওর, হ্যাঁ বলো। এটা একটু ডিস্টার্ব করছে তোমার নেটটা। আপনারা একটু অপেক্ষা করুন, কোনো কারণে নেটের ডিস্টারবেন্স হচ্ছে। দাদা কি হ্যাঁ আমাকে অনুরাগ, শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এই নেটে একটু প্রবলেম করছিল, হ্যাঁ সেজন্য হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আমরা হয়তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। যেটা বলছিলাম দাদা, আপনি যখন গালিলিওর কথা বলছিলেন তখন আমার বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা, যিনি এই সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আলী যাকের, ওনার কথা আমার মনে পড়ছিল যে উনি হুম। গালিলিও নাটকে অভিনয় করেছিলেন এবং যেটা নির্দেশনা দিয়েছিলেন মঞ্চ সারথী আতাউর রহমান। তো যাই হোক, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ মানেই শেষ নয়, এখনো আমরা বেশ কিছুক্ষণ থাকবো, দাদার সাথে আড্ডা দিব আমাদের শেষ পর্যায়ে। আরণ্যক বসুর প্রেম পর্যায়ে নিয়ে আমরা কথা বলবো। আরণ্যক বসুর প্রেমের কবিতা মানেই মনে থাকবে কবিতাটি। তার বিপুল সাহিত্য সম্ভারের ভিড়ে সবকিছু ছাপিয়ে এই একটি মাত্র কবিতাই সুদীর্ঘকাল আরণ্যক বসুকে চিরস্থায়ী আসন দেবে বাঙালি পাঠকের হৃদয়ে। অন্তত আমি সেটা বিশ্বাস করি। তো আহ এই তার আগে, মানে আমরা অনুষ্ঠান শেষ করার আগে কবি আরণ্যক বসুর কাছ থেকে জানতে চাইবো প্রেম নিয়ে কবির ব্যক্তিগত ভাবনা এবং কবিতা প্রসঙ্গে প্রেমের ভাবনাগুলো, এবং আরো একটা প্রশ্ন আমি জানতে চাইবো, সেটা হচ্ছে কবি আরণ্যক বসুর প্রথম প্রেমের স্মৃতি, যদি সেটা হচ্ছে কবি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে নতুবা নয়। না, না দাদা, করার কিছু নেই। কিন্তু রসায়নটা নারী এবং পুরুষ দুজনের তো। সেই নারীকে, যেহেতু সেই প্রেমটা আহ মানে ফললাভ করেনি, তো সেই নারীকে আমি আড়ালেই রাখি। কিন্তু ব্যাপারটা এইরকমই ছিল। আমার ক্রিকেট বল, ডিউস বল লিগে একটি 12 বছরের কিশোরীর মাথার পিছন দিকে লাগে এবং তাকে 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। এই ঘটনাটা আমি আমার মানুষের মুখ কবিতার ভাষাতে লিখেছি। ধরা যাক তার নাম কি বলবো, রিনা হতে পারে, অন্য কিছু হতে পারে, আসল নামটা বললাম না। আমি যখন 18-এ পৌঁছলাম, সে যখন 16-য়, আমি যখন 19-এ পৌঁছলাম, সে যখন 17-য় হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, সেই সময় আমি এই ফিলিংটার কথা তাকে জানিয়েছিলাম। সে খুব অবাক হয়ে আমায় জিজ্ঞেস করেছিল যে তোমার মনে আছে সেই কথা। আমি বললাম হ্যাঁ, আমার জন্য তুমি মরতে বসেছিলে। একটা সুন্দর প্রেমের সূচনা হয়েছিল। আমি কোনোদিনও তাকে ভুলবো না, নেভার, কোনোদিনও তাকে ভুলবো না। হয়নি সব। ওই যে বলে না, কৈশোরের প্রেমে অভিশাপ থাকে। এখানে অনেক দর্শকদের মধ্যেই আছেন যাদের মধ্যে, কিন্তু আমি আমি তাকে কোনোদিনও আজ সে পরিণত বয়সে ভালো আছে, সুস্থ আছে, সেরকমই থাক, ফুলের মতো ফুটে থাক তার সমস্ত পরবর্তী প্রজন্মের মধ্যে। আমি জানি সেও আমাকে ভুলতে পারেনি, আমিও তাকে ভুলতে পারিনি। তার কারণ আমার আমার ব্যাট থেকে ছিটকে যাওয়া বলে সে এমন আঘাত পেয়েছিল যে তাতে তার মৃত্যুও হতে পারত। তাই সেটাই ছিল আমার প্রথম প্রেম। একটা ছোট্ট প্রেমের কবিতা বলছি। প্রেমের কবিতা পরপর কয়েকটা বলে শেষ করে দিই, তারপর আহ
কয়েকটা প্রেমের কবিতা হ্যাঁ দাদা, বলছি। একদম শেষে গিয়ে হচ্ছে মনে থাকবে কবিতাটা, একদম শেষে পড়বেন, মনে থাকবে কবিতাটা। আচ্ছা, কয়েকটা প্রেমের কবিতা করছি, তার একটি তো সবাই শুনতে চায়, শুভেচ্ছা। ঢাকা থেকে প্রকাশিত 100 প্রেমের কবিতার মধ্যে অবশ্যই আছে, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আবার আকাশ তোমার কাছে, আবার বাতাস তোমার কাছে, তোমার কাছেই যাবত জীবন, তোমার জন্য মন উচ্চাটন, তোমার কাছে সকাল বিকেল, তোমার কাছে পা টলমল, তোমার সঙ্গে বৃষ্টি ভেজা হারিয়ে যাবার ঝলমল, তোমার জন্য ফুটে ওঠা, তোমার জন্য বৃন্তচ্যুতি, তুমি আমার নীল মহাকাশ, অনেক দূরের অরুন্ধতী, তুমি আবার বেঁচে থাকা, তুমি আবার খড় কুটো, তুমি আবার ভূমিকম্পে কুড়োনো চাল দু এক মুঠো, আমার ভ্রমণ তোমার কাছে, আমার ফেরাও তোমার কাছে, তুমি আমার দীর্ঘ প্রবাস, তুমি আমার দীর্ঘ প্রবাস, তোমার জন্য শিমুল পলাশ, তোমার জন্য না ছাড়া হাল, তোমার জন্য পরিচ্ছন্ন, তোমার জন্য না ছাড়া হাল, তোমার জন্য আসন পাতা, প্রতীক্ষাতে 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 অনন্তকাল। আর একটা কবিতা বলি, আমার কয়েকটি নারী চরিত্র আছে, কল্পনার নারী চরিত্র, যেমন নীলতারা, যেমন বনদেবী, বনজোৎস্না, আর শ্যামলীলা। শ্যামলীলাকে নিয়ে একটি কবিতা, নিমগ্নতাই তবে। শুনুন। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। এই আমাদের দুলকি চালের ঘর সংসার শ্যামলী মা, এই আমাদের দুলকি চালের ঘর সংসার শ্যামলী মা, ভালোবাসার গাছ গাছালি ঘেরা, আমের ডালি ঝরা পাতার দুপুর বিকেল কাটলে তোমার কাছে, তোমার কাছেই ফেরা। এই আমাদের অন্তবিহীন পরিভ্রমণ শ্যামলী মা, সারা জীবন পুতুল পুতুল খেলা, জানলা কপাট দরদলানের আগল পাগল নেই, তোমার সঙ্গে ভাঙা রাসের মেলায়। প্রাণের আলোয় গান ডেকেছে, বান এসেছে, শ্যামলী মা আকাশের উৎসবে। এখনো কি খেয়া ঘাটের কড়ি গুনবো, এখনো কি খেয়া ঘাটের কড়ি গুনবো, তোমার সঙ্গে খেলা শেষের নিমগ্নতাই তবে। প্রদীপ যদি নিভেই গেল বর্ষ শেষের হাওয়ায়, প্রদীপ যদি নিভেই গেল বর্ষ শেষের হাওয়ায়, শ্যামলী মা এখন তবে তোমার কাছেই যাওয়া, তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছেই যাওয়া। অসাধারণ। এটা অনুভবের কবিতা। একটা একটা কবিতা শোনাই। উম, আমাদের 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে, আর ঠিক আছে, 1.5 ঘন্টার মধ্যেই শেষ করা যাক। বন পলাশের মতো, এই তো দেখতে দেখতে। আচ্ছা, এই এই আমফানের তাণ্ডবে, কোভিড-19 ছারখার করে দেয়ায় একটা বছর কোথা দিয়ে কেটে গেল, তাই না? আবার হ্যাঁ। শীত, শীতের পৌষের এই তো মাঝামাঝি, জানুয়ারির মাঝামাঝি এলে পৌষ শেষ হয়ে যাবে। তাই জন্যই তো ওই মান্নাদের অসামান্য গানটা গাইলাম। হুম। অনুযোগে তার নাম না জেনে, অধারিতে কোনো ছায়া না ফেলে, দেখায় আর না দেখার কাছাকাছি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো? হুম,
ফিরে আর আসবে কি কখনো? ওই অনুভূতি নিয়ে দেখতে দেখতে ফাল্গুন চলে আসবে। ফেব্রুয়ারির এলো মানেই তো 14ই ফেব্রুয়ারি মানে তো পয়লা ফাল্গুন, বসন্ত চলে এলো। তাই বসন্তকে নিয়ে আগাম বসন্ত না, শীতকালটা অনুভব করছি। বসন্ত একটা পলাশ গাছকে কি অদ্ভুত না? একটা পলাশ গাছ সারা বছর ধরে রোদে পুড়ছে, জলে ভিজছে, লুচির মতো পাতা, কিচ্ছু দেখেও দেখা যায় না। আমরা কত টিলার পাশে কত পড়ে থাকতে দেখি রয়েছে, কোন স্টেশনে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কত পলাশ 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 গাছ, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু যেই ফাল্গুন এলো, সারা পৃথিবী থেকে টুরিস্ট আসছে পলাশের আগুন দেখবে বলে। না না, সে আগুন পোড়ায় না, সে আগুন ভেতরটা থেকে উদ্ভাসিত করে, বন পলাশের মতো। আমার পরের কবিতা, অনুষ্ঠান প্রায় শেষের মুখে, বন পলাশের পরের মতো বলার পরেই মনে থাকবে দিয়ে শেষ করবো। বন পলাশের মতো যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কবু, নীরবে চাহিয়া রবু, না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমারে শুধাও, ভালোবাসা মানে সকালের ট্রেনে ওঠা, ভালোবাসা মানে জানালার ধারে সিট, ভালোবাসা মানে অপরিচিতের হাসি, ভালোবাসা মানে সম্পর্কের ভিত, কাছে থাকবার অন্তবিহীন ছল, দূরে হারালেও ডুবুরির মতো খোঁজা, হাতের ছোঁয়ায় বিন্দু চোখের জলে। ভালোবাসা মানে একে অপরকে বোঝা। কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, তবুও মাটিতে দুজনের ঘরদোর, তুমি কাছে নেই কিন্তু তোমার কাছে ভালোবাসা কাঁদে বৃষ্টির রাত ভোর। আবার ভাসবো বসন্তে বর্ষায়, আবার ভাসবো বসন্তে বর্ষায়, তোমার আঁচলে লোটাবে বৃষ্টি ফোঁটা, কমলা আলোয় খেলা ভাবার খেলায় দুজনে দেখব নতুন সূর্য ওঠা। কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফুটবার আগে, আকাশের নিচে বন পলাশের মতো ভালোবাসা একা শত শতাব্দী জাগে। আকাশের নিচে বন পলাশের মতো ভালোবাসা একা শত শতাব্দী জাগে। অসাধারণ দাদা। আপনার কবিতা শুনতে শুনতে আমি যে কোথায় হারিয়ে গিয়েছিলাম আমি জানি না। আপনার কবিতা শেষ হওয়ার সাথে সাথে আবার সব নিত ফিরে পেলাম। তো আমরা আসলে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। কবি আরণ্যক বসুকে অসংখ্য ধন্যবাদ অপভ্রংশের আমন্ত্রণে আজকের লাইভ অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের সাথে তার বর্ণাঢ্য সাহিত্য এবং শিল্প জীবন নিয়ে গল্প করার জন্য, আলোচনা করার জন্য এবং তার যে অনুভূতির যে স্বতঃস্ফূর্ত উদগীরণ সেগুলো হচ্ছে আমাদের সাথে প্রকাশ করার জন্য। তো আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই মনে থাকবে কবিতাটি শুনবো এবং মনে থাকবে কবিতাটি আহ, পাঠ করার আগে দাদাকে আমি অনুরোধ করব যে আজকের অনুষ্ঠানের পাঠ নয়, পাঠ সমাপনী নয়, টুকু। আবৃত্তি করবো, ওটা স্মৃতি থেকে শোনাবো। আচ্ছা, আচ্ছা, আবৃত্তি করার আগে অপভ্রংশের দর্শকদের উদ্দেশ্যে শেষবারের মতো কিছু বলে দাদা হচ্ছে মনে থাকবে কবিতাটি আবৃত্তি করবেন, এরপর হচ্ছে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো। দাদা। অপভ্রংশ দর্শকদের প্রতি আমার নিবেদন এই যে অপভ্রংশে আমাকে একটু লেখার সুযোগ দেবেন, আমি ধন্য হব। কেননা কবিতার জন্য আমি হাজার মাইল হাঁটতে পারি, আর অপভ্রংশে যদি লেখার সুযোগ পাই আমার এই ব্যর্থ কবি জীবন তাহলে ধন্য হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই পৃথিবীকে আসুন, মানুষ আর প্রকৃতির যে মেলবন্ধন, আমরা দুটোকে আঁকড়ে ধরে বাঁচি।
মানুষকে ধরে আঁকড়ে ধরে বাঁচি। বাড়ির কাছে আর শ্রীনগর, এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আর শ্রীনগর, পরের জন্মে বয়স যখন 16 আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা সবার আগে খতিয়ে দেব। এই জন্মের মাতাল চা পরের জন্মে থাকে যেন, এই জন্মের সুরের গন্ধ পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে চুকিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব, শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান ভাববো, তোমার আমার ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায়, মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে এটা বলা গেল না, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতি। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মানুষ হবই মিলিয়ে নিয়ে। পরের জন্মে তোমায় নিয়ে, না না, বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে তোমায়। মনে থাকবে, অসংখ্য ধন্যবাদ কবি আরণ্যক বসুকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা অপভ্রংশের এই আয়োজনটি কবি আরণ্যক বসুকে নিয়ে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্য অসংখ্য শুভকামনা। এই বিশ্ব মহামারীর সময়ে যে যেখানেই আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করছি। এবং মহামারী পরবর্তী সময়ে একটি সুস্থ পৃথিবীতে সবার সাথে আবার দেখা হবে, আবার গল্প হবে, আড্ডা হবে, সেই কামনা করছি। এবং এই সাথে একই আশা করছি যে মহামারী কেটে গেলে আরণ্যক বসু দাদা বাংলাদেশে আসবেন, তার সাথে দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।